গল্পের নাম অবেলায় এলে তুমি, কলমে তামান্না ইসলাম। কথা গল্পের শেষ পর্ব। গভীর রজনী, বাহির থেকে কুহুক পাখির ডাক ভেসে আসছে। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে শহর। সোডিয়াম লাইটের আলো এবং চাঁদের আলোয় অন্ধকার ডেঙিয়ে দিনের মতোই আলোকিত করে তুলেছে চারপাশ। ঘুমের ঘোরে মনে হচ্ছে আমি শূন্য ভেসে চলেছি। নিজের স্বপ্ন ভেবে আবারও আগের ন্যায় ঘুমিয়ে যাওয়ার প্রয়াস করলাম, কিন্তু এবার মনে হচ্ছে আমি শুধু শূন্যে ভেসে চলেছি না, বরং পাশাপাশি উপরের দিকে অগ্রসর হচ্ছি। দুচোখের পাতায় ঘুম থাকা সত্ত্বেও ঘুম জড়ানো চোখে তাকানো মাত্রই ঘুম চোখ থেকে বিদায় নিল। এত সময় যেটা স্বপ্ন ভেবে এসেছি সেটা আমার স্বপ্ন নয়, বরং সত্যি আমি শূন্যে ভেসে চলেছি। কারো বলিষ্ঠ হাত এবং বুকের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। কোমর এবং পেটের অংশে শক্ত করে চেপে ধরায় মাংসপেশিতে লাগছে, যার দরুন ব্যথাও করছে। শূন্যে ভাসানো লোকটাকে দেখতে গিয়ে ভয় বাকশক্তি লোপ পেয়ে যায়। চিৎকার করবে না, চিৎকার করলে এখান থেকে ফেলে দিয়ে কোমর ভেঙে দিব। কি ভেবেছিলে তোমার ফোন অফ করে রেখে আমাকে টেনশন দিয়ে তুমি আরাম মতো ঘুম আসবে, আর আমি বাড়িতে বসে থাকব? তা কি করে সম্ভব হয় বউ বলতো? আমার সাথে লাগতে আসার শাস্তি তো পেতেই হবে। এমনিতেই এত রাতে লোকটাকে এখানে দেখে ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে, তার উপর আবার ঠান্ডা গলায় কথা বলে আরো ভয় পাইয়ে দিচ্ছে। তখন মামির বলা কথাগুলো রাগিয়ে তুলেছিল, আর সব রাগ গিয়ে পড়েছে বেচারা ফোনের উপর, যার ফলস্বরূপ ফোন দুখণ্ড হয়ে পড়ে আছে। আর এইটার জন্য ফোন অফ, আর এই অসভ্য লোক ফোন দিয়ে না পেয়ে চলে এসেছে। আমাকে নিচে নামিয়ে দিন। আর আপনি এত রাতে এখানে কি করছেন? ভিতরেই বা এলেন কিভাবে? দাঁতে দাঁত চেপে কথাগুলো বলতেই নিহান ছাদের মাঝ বরাবর নিয়ে এসে নামিয়ে দিল। নিজের যতটা রাগ, অভিমান, অভিযোগ ছিল সব চোখে মুখে ফুটিয়ে তুলে রেখে দাঁড়িয়ে আছি। কিন্তু সামনের ব্যক্তি ডোন্ট কেয়ার ভাব নিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে আমার দিকে চোখ ছোট ছোট করে দাঁড়িয়ে আছে। আমি কিভাবে ভিতরে এসেছি সেটা তোমার না জানলেও চলবে। আর তুমি যেই আটার বস্তার মতো ভারী, তোমাকে কোলে নিয়ে সিঁড়িগুলো বেয়ে আসতে আসতে আমার হাত পা সব শেষ হয়ে গেছে। কম কম করে খেতে পারো না? একটা আটার বস্তা। কথাগুলো বলেই হাত পা নিজে নিজেই টিপতে লাগলো। মনে হচ্ছে ব্যথায় হাত পা খুলে খুলে পড়ে যাচ্ছে। যাক, তাতে আমার কি? কিন্তু আমাকে আটার বস্তা বলল কোন দিক দিয়ে? আমি কি এতই মোটা আর আমার ওজন এতই নাকি? আটার বস্তা বলায় তরতরিয়ে রাগ মাথায় উঠে গেল। আমি আটার বস্তা? তুমি তো আটার বস্তায়। কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ হলে এই দেখো, ব্যথায় আমার হাত পা কেমন ফুলে ফেপে উঠেছে। আমার মতো স্লিম ফিগার, মাত্র 40 কেজির মেয়ে আপনার কাছে আটার বস্তা? কোমরে দুই হাত দিয়ে নিহানের দিকে এক পা এগিয়ে এসে প্রশ্ন করলাম, মাই গড, তুমি 40 কেজি ওজনের মেয়ে হয়ে নিজেকে স্লিম ফিগার বলে দাবি করছো? তাহলে যারা সত্যি স্লিম ফিগারের তারা তো তোমার কথায় লজ্জা পেয়ে যাবে। অবাক হয়ে যাওয়ার ভান করে কথাগুলো বলে বারবার চোখের পলক ফেলতে লাগলো। নিহানের এমন ভান দেখে গা জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে মেরে তক্তা বানিয়ে দেয়। তুই ছেলে মানুষ, ছেলে মানুষের মতো থাকবি। বউয়ের সুন্দর সুন্দর প্রশংসা করবি, কিন্তু তুই তা না করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে মানুষের মতো ঢং করছিস কেন? আমি যদি আটার বস্তা হই তাহলে আপনি একটা হাতি। শুধু হাতি না, সাথে একটা জলহস্তী, গন্ডার, জিরাফ।
দুনিয়ার সব আজগুবি প্রাণী আপনি। যদি নিজের বউকে কোলে নিতে না পারেন তাহলে হাতির মতো শরীর বানিয়েছেন কেন? মেয়েদের নিজের অ্যাবস দেখাতে, নাকি যারা হাসতে হাসতে গায়ে ঢলে পড়ে তাদের আগলে নিতে? এক নিঃশ্বাসে নিহানকে কথাগুলো বলে একটা দম নিলাম। কত বড় বদ হলে নিজের বউকে আটার বস্তা বলে, অথচ নিজে যে রাস্তাঘাট হেসে হেসে গায়ে পড়া মেয়েদের আগলে নেয় তখন একদম শক্তি চলে আসে। আমার এই বডি তো তাদের জন্যই। তারা গায়ের উপর এসে পড়ে যাবে আর আমি তাদের টুপ করে ধরে নিব। কিন্তু তোমার মতো আটার বস্তাকে কোলে নিতে গিয়ে আমার কি অবস্থা হয়েছে তুমি নিজেই দেখো। কথাটা বলেই নিহান নিজের হাত আমার দিকে এগিয়ে দিল, দেখাতে তার হাত ফুলে ফেঁপে উঠেছে। নিহানের হাত বাড়িয়ে দিতেই মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। বুদ্ধিটা আসতেই মনে মনে নেচে নিলাম কিছু সময়। রাগী ভাব দূর করে মুখটা বাচ্চাদের ন্যায় করে নিলাম। তোমার অনেক কষ্ট হয়েছে তাই না বাবু? দেখি দেখি কোথায় ব্যথা করছে। কথাটা শেষ হতেই নিজের দাঁতগুলো বসিয়ে দিলাম নিহানের হাতে। সাথে সাথে নিহান মৃদু শব্দে চিৎকার দিয়ে উঠল, এত সময় ঢং করা আমার সাথে! এবার সত্যি সত্যি তোর হাতে আমি ব্যথা করিয়ে ছাড়ব। ইচ্ছে মতো হাতে কামড়ে দিয়ে হাত ছেড়ে দিলাম। রাক্ষসীর মতো আমার হাত কামড়ে দিল। আল্লাহ, আমার মা শেষ পর্যন্ত আমার জন্য একটা রাক্ষসী বউ নিয়ে এসেছে। এই রাক্ষসী তো আমাকে কামড়ে শেষ করে দিবে। এক হাত দিয়ে অপর হাত ধরে ঝেড়ে নিতে নিতে কথাগুলো, কিন্তু নিহানের এক হাত কামড়ে দিয়ে নিজেকে শান্ত করতে পারছিলাম না। তাই অপর হাত চেপে ধরে কামড় বসিয়ে কিছু সময় দাঁত দিয়ে ধরে রাখলাম। ব্যথা পাচ্ছে তা নিহানের দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে রাখা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু আমি সেদিকে তোয়াক্কা না করে নিজের রাগ মেটানো আগ পর্যন্ত হাত ছাড়লাম না। আমার হাত কামড়ে দেওয়া তাই না, তোমার এই দাঁত আমি হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে দিব। তুমি দাঁড়াও শুধু। কথাটা আমার কর্ণপাত হতেই আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ছাদের দরজার দিকে দিলাম দৌড়। কিন্তু কথায় আছে না, অভাগী যেদিকে যায় নদী শুকিয়ে যায়। আমার হয়েছে সেই অবস্থা। দৌড়ে আসতে গিয়ে ছাদের দরজার সামনে সারিতে পা আটকে মুখ থুবড়ে পড়ে গেলাম। পড়ে যাওয়া মাত্রই পিছন থেকে হাসির শব্দ ভেসে আসলো। নিহান যে আমার মুখ থুবড়ে পড়ে যাওয়া নিয়ে হাসছে তাতে কোনো সন্দেহ নেই। এই দিকে আমার হাত জ্বালা করতে শুরু করেছে, অপর দিকে নিহানের হাসি যেন থামছেই না। এবার ভালো হয়েছে না। দেখলে স্বামীকে আঘাত করলে নিজেকেও আঘাত পেতে হয়। স্বামীর অবাধ্য হয়েছ তো এমন শাস্তি পেলে। বাবু খুব লেগেছে তাই না? দেখি দেখি। আমার পাশে এসে কথাগুলো বলেই আবারও হাসতে লাগলো। এত সময় আমিও পড়ে যাওয়া থেকে উঠে বসে পড়েছি। বেডা মানুষ সত্যি বজ্জাতের হাড্ডি। হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে। এই দিকে আমার কান্না চলে আসতেছে, অপর দিকে নিহানের হাসি। শালা আমার পড়ে যাওয়া দেখে খুব হাসি পাচ্ছে তাই না? শালা আমি তোর বউ পড়ে গেছি কোথায় তুই আমাকে তুলে উঠাবি সেটা না করে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিস। আর হি 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 করে দাঁত দেখাচ্ছিস। শালা ব্যাডা তোর বউ থাকবে না। থুক্কু, এই ব্যাডার বউ তো আমি নিজেই। কি সব বলে চলেছি। মনে মনে কথাগুলো বলে নিহানের দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। নিহান আমার দৃষ্টির তোয়াক্কা না করে মুখ ভেঙচি দিল। যেভাবে পড়ে গিয়েছো সেইভাবে উঠে আসো।
আমার শরীরে এত এনার্জি নাই আটার বস্তা তোলে রুমে নিয়ে যাওয়ার। যাই ভাই, অনেক রাত হয়েছে, আমার ঘুম পাচ্ছে অনেক। কথাটা বলেই নিহান স্থান ত্যাগ করার পূর্বেই নিজেও আমার মতো মুখ থুবড়ে পড়ে গেল। না, না, নিজে থেকে পড়ে যায়নি। আমি নিহানের পথে পা দিয়ে ল্যাং মেরে ফেলে দিয়েছি। আমার পড়ে যাওয়া নিয়ে বড্ড হি হি হু হু করে হাসা হচ্ছিল। এবার দেখ কেমন লাগে পড়ে গেলে। কেমন লাগলো পতিদেব? নিজের বউ পড়ে যাওয়া দেখে অনেক হাসি হচ্ছিল, তাই না? এবার নিজেও দেখেন বউয়ের উপর হাসির মজা। বউয়ের উপর হাসলে আল্লাহ পাক শাস্তি দেয়, বুঝলেন? কথাগুলো বলে গা ঝালানো হাসি দিয়ে বসা থেকে উঠে দাঁড়ালাম। নিহান উঠে দাঁড়ানোর আগেই আমাকে রুমে যেতে হবে, নয়তো এই লোক একবার আমাকে ধরতে পারলে আমার সব দাঁত হাতে ধরিয়ে দিবে। তাই নিহান উঠার আগেই আমি নিজের রুমে চলে গিয়ে লক করে দিলাম, যাতে করে নিহান রুমে প্রবেশ করতে না পারে। আজকের রাত সে ড্রয়িং রুমে পার করুক। আমার রুমে আজকে তার ঠাঁই নেই। নেই মানে নেই। থু। চোর, 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 চোর এসেছে গো। বাড়িতে চোর এসেছে। কে কোথায় আছো, তাড়াতাড়ি করে আসো। আমি চোর ধরেছি। চোর, চোর। রাত 3:23। তীব্র তৃষ্ণায় চৌচির হয়ে আছে সালমা বেগমের গলা। বেড সাইড টেবিলে রাখা জগে পানির ছিটে ফোঁটাও পাওয়া গেল না। এই দিকে ঘুমের জন্য ঠিকভাবে বসে থাকাও সম্ভব হচ্ছে না, তো তৃষ্ণায় জীবন যায় যায় অবস্থা। ঘুম ঘুম চোখ নিয়েই জগ হাতে নিয়ে বের হয়ে আসেন। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হঠাৎ করে কারো ছায়া সরে যেতে দেখেই চোখে থাকা ঘুম টাটা বাই বাই করে পালিয়ে যায়। হঠাৎ করে কারো ছায়া দেখে কিছুটা ভয় পেয়ে যায়। এত রাতে ড্রয়িং রুম থেকে কিচেনের দিকে কারো ছায়া যেতে পারে ভেবেই দিশেহারা হয়ে গেলেন। এত বছর ধরে এই বাড়িতে বউ হয়ে এসেছে, কোনো ভূতপ্রেত নেই বলেই জানেন তিনি। তাই মনে মনে ভেবে নিলেন হয়তো বাড়িতে চোর এসেছে। কিন্তু উনার বোধগম্য হচ্ছে না চোর বাড়ির ভিতরে প্রবেশ করল কিভাবে। বুকে সাহস সঞ্চয় করে টিপ টিপ পায়ে সিঁড়ি বেয়ে নেমে কিচেনের দরজার পাশে গিয়ে লুকিয়ে পড়ল। বউয়ের উপর রাগ ঝাড়তে গিয়ে বাড়ি থেকে কিছু না খেয়েই বের হয়ে আসে নিহান। রাস্তায় রিহার সাথে কথা বলার আবারও অফিসে যেতে হয় নিহানকে। সেখানে জরুরি মিটিং থাকায় তরিকে ফোন করার সময় পায়নি, তাই ভেবেছিল একেবারে বাড়ি ফিরে কথা বলবে। কিন্তু অফিস থেকে ফেরার পর তরিকে দেখতে না পেয়ে আবারও এখানে চলে আসে, যার ফলস্বরূপ আর কিছু বলার সময় পায়নি। অন্যদিকে আসার পর থেকেই দুজনে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছিল। তরি নিজের রুমে চলে গিয়ে লক করে দিয়েছে ভিতর থেকে, এত রাতে কাউকে ডাকাডাকি করে ঘুম নষ্ট করতে চাই না বলে অজ্ঞাত ড্রয়িং রুমে শুতে হয়েছে। কিন্তু পেটে খিদে থাকার ফলে ঘুম ঠিক মতো হচ্ছিল না, যার জন্য কিচেনের দিকে যায় কিছু খাওয়ার জন্য। তার উপর মশা তো পারে না উঠিয়ে নিয়ে চলে যেতে। একদিকে খিদে তো অন্য দিকে মশা। বিরক্ত হয়ে গুনগুন করে কাউকে কিছু বলে চলেছে। এত বড় সাহস আমার বাড়িতে চুরি করতে আসছে। আর কোনো বেয়াক্কেল মানুষ সদর দরজা এভাবে খুলে রেখেছে সেটাও আমি পড়ে দেখছি। আগে এই চোরের ব্যবস্থা করি। আজকে নিজের হাতে চোর ধরে পুরো মহল্লায় নাম করে দিব। আজকে চোরের একদিন কি আমার যতদিন লাগে। মনে মনে কথাগুলো বলে কিচেনের দরজার পাশে থাকা ছোট একটা বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে রইল সালমা বেগম।
বালতিটা মূলত রাখা হয়েছে কিচেনের ময়লা সবজির খোসা গুলো ফেলে দেওয়ার জন্য। সেই বালতি হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল দরজার পাশে চোরের অপেক্ষায়। ধ্যাত, কোনো জায়গায় কোনো কিছু দেখছি না। শুধু শুধু বউকে ঝাড়তে গিয়ে এখন নিজেই না খেয়ে আমসত্ত্ব হয়ে আছি। কথাগুলো বলেই ফ্রিজ থেকে একটা আপেল বের করে খেতে খেতে বের হয়ে আসে নিহান। কিন্তু দ্বিতীয় কামড় দিতে গিয়েও দিতে পারল না সে। তার আগেই সবকিছু একেবারেই অন্ধকার হয়ে গেল, সাথে কিছু কথা কানে ভেসে আসতে লাগলো। চোর, চোর, চোর। চোর এসেছে গো, বাড়িতে চোর এসেছে। কে কোথায় আছো, তাড়াতাড়ি করে আসো। আমি চোর ধরেছি, চোর। চোর? আমার বাড়িতে চোর এসেছে। কই গো তোমরা, তাড়াতাড়ি করে আসো। আমার বাড়িতে চুরি করতে আসা, তাই না? চোর, আজকে তোর হাড়গোড় আমি ভেঙে দিব। এই সালমার বাড়িতে চুরি করতে আসা, তাই না? আজ পর্যন্ত আমার হাত থেকে কেউ সহজে পালাতে পারেনি, আজকে তুইও পারবি না। অন্ধকারেই বালতি ধরেই ঘুরাতে ঘুরাতে চিৎকার করে কথাগুলো বলতে লাগল সালমা বেগম। পরদিকে সালমা বেগমের চিৎকার শুনে সবাই নিচে চলে আসে। মাত্র কিছু সময় আগেই ঘুমিয়েছি, আর এরই মাঝে মামির এমন বাজখাই গলা শুনে ঘুম যেন কোথায় পালিয়ে গেল। এত জোরে চিৎকার করছে যেন বাড়িতে ডাকাত এসেছে। শোয়া থেকে উঠে বসে একবার মেয়ের দিকে তাকিয়ে দেখি মেয়ে আমার ঘুমিয়েই আছে। কি রে, তাড়াতাড়ি আয়, চোর তো পালিয়ে যাবে। এত বড় ধামড়া চোরকে আমি কি আটকে রাখতে পারি? আমার বাড়িতে চুরি করতে এসেছে। এই সালমার সাথে কেউ কোনোদিন পারেনি, আর ছিচকে চোর কিনা আমার বাড়িতে চুরি করতে আসে। আবার আমার ফ্রিজ থেকে খাবার নিতে যায়। না হেবার না, বাহিরে না গেলেই না। মামি যেই ভাবে চিৎকার শুরু করেছে তাতে করে একটু পর দেখা যাবে পাশের বাড়ির মানুষজনও চলে আসবে। চোর, চোর। কথায় চোর? আমি আমার বেত নিয়ে এসেছি। আজকে চোরের পিঠের ছাল আমি তুলে দিব। ড্রয়িং রুমের লাইট অন না করেই অন্ধকার হাতড়ে কথাগুলো বলল মামা। এতে মামি বড্ড বেশি বিরক্ত হয়ে গেলেন। তুমি অন্ধকারে কি করবে? আগে লাইট অন করে আসো, যাও। ততক্ষণে আমি এই চোরকে ধরে রাখছি। মামা লাইট অন করার আগেই আমি নিজেই লাইট অন করে দিলাম। কিন্তু লাইট অন করে চোরকে দেখতে গিয়ে উপস্থিত সবাই ড্যাবড্যাব করে চোরের দিকে তাকিয়ে রইলাম। মামাও নিজের পুরানো স্কুল বেত নিচে ফেলে দিল। কিন্তু আমি সেকেন্ড খানিক নিজের হাসি থামিয়ে রাখতে পারলেও আর নিজেকে দমিয়ে রাখতে পারলাম না। উচ্চ শব্দে হেসে দিলাম। মামি চোর কিন্তু সত্যি একটা ধামড়া, আর হ্যাঁ, উচ্চ শিক্ষিত। কথাটা বলেই আবারও হাসতে লাগলাম। এইদিকে নিহান রেগে দাঁত কটমট করে তাকিয়ে রয়েছে। কিন্তু সেই দিকে তোয়াক্কা না করে নিজের হাসি অব্যাহতি রাখলাম। মামাও কিছু সময় মিটমিট করে হাসলেন। কিন্তু এমন পরিস্থিতিতে মামি শাশুড়ির হাসাহাসি করা দৃষ্টিকটু। চুপ ফাজিল মেয়ে। ছি, 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 কি লজ্জা! আমি বুঝতে পারিনি জামাই। এত রাতে অন্ধকারে হাঁটাহাঁটি করতে দেখে ভেবেছিলাম হয়তো চোর এসেছে, তাই এমন ভুল হয়েছে। আর তুমি বা কখন এলে সেটাও তো আমি জানি না। তুমি কিছু মনে করো না জামাই। আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে নিহানকে বাকি কথাগুলো বললেন মামি। কিন্তু আমি যেন নিজের হাসি কন্ট্রোল করতে পারছিলাম না। নিহানের মাথায় কিছু সবজির খোসা আর অল্প ময়লা পানি দিয়ে চিপচিপ হয়ে আছে।
সামনের চুল থেকেও টপ টপ করে হালকা পানীয় পড়ছে। না মামি, ঠিক আছে। শ্বশুর বাড়িতে মাঝরাতে এসে এইটুকু জামাই আদর আমার কাম্য। আমি কিছু মনে করিনি মামি। কিন্তু এই যে বালতি, এই বালতিটা একটু কাজের খালাকে দিয়ে পরিষ্কার করাবেন। শেষ কথাটা যে খোঁচা দিয়ে বলল এইটা বুঝতে মামির সময় লাগলো না। নিহানের এমন কথায় মামি বেশ লজ্জাবোধ করলেন। এ কি তুমি এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছ কেন? পায়ে কি হয়েছে? মামিকে কথাগুলো বলে নিহান হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে রুমের দিকে যাচ্ছিল। কিন্তু নিহানের খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলা মামি লক্ষ্য করতেই নিহানকে প্রশ্ন করলেন, মামি আপনাদের বাড়িতে লম্বা চুলওয়ালি সুন্দর দেখতে ডাইনি আছে, এইটা আমাকে আগে কেন বলেননি? আগে যদি বলতেন তাহলে আমি সাবধানে থাকতাম। আমি ঠিক বুঝলাম না বাবা। মামা মামি কেউই নিহানের কথার আগামাথা কিছুই বুঝতে পারেনি। কিন্তু কথাগুলো যে আমার উদ্দেশ্যে ছিল সেটা বুঝতে আর বাকি নেই। পায়ে ব্যথা পাওয়ায় একটু মায়া হচ্ছিল। কিন্তু নিহান আমাকে সবার সামনে ডাইনি বলায় আমার মায়া জানালা দিয়ে পালিয়ে গেল। মামা আপনাদের বাড়িতে আসার পর এক লম্বা চুলওয়ালি সুন্দরী অল্প বয়সী ডাইনি ল্যাং মেরে ফেলে দিয়ে আমার এই করুণ অবস্থা করেছে। কিন্তু ডাইনির একটুও মায়া হলো না আমার উপর। নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল আর আমাকে এখানে ফেলে রেখে গেল। কথাগুলো বলে এক সেকেন্ডও সময় ব্যয় না করে রুমের দিকে চলে যায় নিহান। অন্যদিকে মামি এখনো কিছু বুঝতে না পেরে নিহানের যাওয়ার পানে তাকিয়ে আছে। এখানে দাঁড়িয়ে না থেকে একটু তেল গরম করে রুমে গিয়ে নিহানের পায়ে মালিশ করে দে। আর কিছু নিয়ে যাস খাওয়ার জন্য। আর তুমি পরের বার থেকে চোখে দেখে চোর চোর করবে। এখন এখানে দাঁড়িয়ে না থেকে রুমে চলো। মানসম্মান সব শেষ করে দিলে তুমি। প্রথম কথাগুলো আমাকে বলে শেষ কথাগুলো মামিকে বলে মামা মামি নিজেদের রুমের দিকে চলে যায়। আর আমি নিহানের জন্য তেল আর খাবারের ব্যবস্থা করার জন্য কিচেনের দিকে চলে গেলাম। নিহান কিছুর বিনিময় রাখে না বেবি। নিহানকে দিলে নিহান সেটার বিনিময়ে তীব্র ভালোবাসা জ্বালা গিফট করে। নিজের নরম ঠোঁট এবং কোমরে তীব্রভাবে জ্বালা অনুভব হতেই চোখ দিয়ে আপনা আপনি টপটপ করে বর্ষণ হতে শুরু করল। কিন্তু সামনের মানুষের সেই দিকে তোয়াক্কা না করে নিজের কাজ হাসিল করতে লেগে গেল আবারও। রাগ আর অভিমান নিয়েই তেল আর কিছু খাবার গরম করে নিয়ে রুমে এলাম। কিন্তু রুমে এসে দেখি সম্পূর্ণ রুম ফাঁকা, নিহান রুমে নেই। খাবার আর তেল টেবিলের উপর রাখতে গেলেই ওয়াশরুম থেকে শব্দ ভেসে আসে। ময়লা পানি শরীরে পোড়ায় শাওয়ার নিচ্ছে ভেবে আলমারি থেকে নিহানের জন্য জামা কাপড় বের করতে লাগলাম আনমনেই। কেন যেন মস্তিষ্ক থেকে বিকেলের দৃশ্যগুলো মুছে ফেলতে পারছিলাম না। ক্ষণে ক্ষণে দৃশ্যগুলো মনে পড়ছিল। নিজের স্বামীর সাথে একটা অচেনা মেয়েকে ঢলাঢলি করতে দেখে কারি বা ভালো লাগে। আবারও চোখের কোণে জলরাশির হাতছানি দিচ্ছে। বারবার চোখের পলক ফেলে নিজেকে সামলিয়ে নেয়ার চেষ্টা করি। তুমি কি ভেবেছিলে আমার সাথে এমন করে পার পেয়ে যাবে বেবি? উহু। নিহানকে কিছুর বিনিময় রাখে না বেবি। নিহানকে দিলে নিহান সেটার বিনিময়ে তীব্র ভালোবাসা জ্বালা গিফট করে। আর নিজের একান্ত মানুষ হলে এর জ্বালাও অনেক বেশি। নিহানের রগে রগে প্রতিশোধ লেখা আছে। আলমারি থেকে জামাকাপড় বের মাত্রই সোজা হয়ে দাঁড়িয়েছি। কিন্তু এরই মাঝে ঠোঁটে তীব্রভাবে জ্বালা অনুভব হয়। নিজের নরম ঠোঁট এবং কোমরে তীব্রভাবে জ্বালা অনুভব হতেই চোখ দিয়ে আপনা আপনি টপটপ করে বর্ষণ হতে শুরু করল।
কিন্তু সামনের মানুষের সেই দিকে তোয়াক্কা না করে নিজের কাজ হাসিল করতে লেগে গেল আবারও। নিহান হাতের নখ কোমরের মাংস পেশিতে গেঁথে যাওয়ায় ব্যথা অনুভব হয়, সাথে ঠোঁটের উপর নিজের যেই রাগ দমিয়ে রেখেছিল সবটা ঝেড়ে নিচ্ছে তা স্পর্শে বুঝতে পারি। নিজের মস্তিষ্কে আবারও সেই বিকেলের দৃশ্য ভেসে উঠতেই নিজের শরীরের সব শক্তি দিয়ে নিহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। একদম আমার কাছে আসবেন না। স্টে অ্যাওয়ে ফর মি। খাবার আর তেল নিজে দিয়ে নিবেন। কান্না ভেজা চোখ কথাগুলো বলে নিহানের সামনে থেকে চলে আসি। আর নিহান হতভম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। আমার এমন ব্যবহার, কান্না নিহানের কিছুই বোধগম্য হল না। নিহান এখনো অবাক নয়নে তাকিয়ে আছে। কোনো কিছু তোয়াক্কা না করে ওয়াশরুমে ঢুকে গেলাম। আর যাওয়ার সময় সশব্দে দরজা লাগিয়ে দিলাম। সকালের মিঠা মিঠা রোদ চোখে মুখে লাগতেই ঘুম হালকা হয়ে গেল। কিন্তু দুই চোখের পাতায় ঘুম ছাড়া কিছুই দেখছি না। কিন্তু রোদ চোখে মুখে লাগায় বড্ড সমস্যা সৃষ্টি করছে। ঘুমের ঘোরে পাশে হাতড়ে কিছু একটা খুঁজতে লাগলাম। কিন্তু কাঙ্ক্ষিত জিনিসের অস্তিত্ব না পেয়ে মুহূর্তের মাঝে ঘুম উধাও হয়ে গেল। শোয়া থেকে উঠে পাশ ফিরে নিরাত্রিকে না দেখে ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। মেয়েটা আমার কোথায় গেল? রাতে তো আমার কাছেই ছিল আর রুম ভিতর থেকে লক করা, তাহলে গেল কোথায়? আপনি এখানে শুয়ে আছেন কেন? আর নিরাত্রিকেই বা কখন নিলেন? নিরাত্রিকে পাশে দেখতে না পেয়ে বিছানা থেকে নামতে গিয়ে সোফায় দৃষ্টি যেতেই চোখ আটকে যায়। নিহান নিরাত্রিকে বুকের উপর নিয়ে শুয়ে আছে। আর মেয়েও বাবার গলা জড়িয়ে আরাম করে শুয়ে আছে। কিন্তু বিছানা থাকতে নিহানের এখানে এসে এভাবে শুয়ে থাকার হেতু বুঝতে না পেরে প্রশ্ন করলাম। নিরাত্রি ঘুম থেকে উঠে গিয়েছিল। আর তুমিও দেরিতে ঘুমিয়েছ বলে আর ডাকাডাকি করিনি। নিজের কাছেই নিয়ে এসেছিলাম। কথাগুলো বলে সোফা থেকে উঠে নিরাত্রিকে বিছানায় শুয়ে দিলেন। কিন্তু আপনি এখানে কেন শুয়েছিলেন? এত বড় বিছানা থাকতে আপনি এই সোফায় কেন? নিহানের পিছনে দাঁড়িয়ে প্রশ্ন করলাম, কিন্তু সে আমার কথা শুনেও না শোনার ভান করে ফোন নিয়ে বসল। কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? তোমার কথার মাঝেই উত্তর আছে। আর প্লিজ এখন একটু চুপ করে থাকো। ফোনের দিকেই দৃষ্টি রেখে কথাগুলো বলল নিহান। একবার আমার দিকে তাকিয়ে কথা বলার প্রয়োজন মনে করল না। ফোনে কিছু একটা করে শটান হয়ে আবারও শুয়ে পড়ল। আর চুলে হাত দিয়ে মাঝে মাঝে একটু পরে চুল টেনে নিচ্ছে। এই সবটা সম্পূর্ণভাবে অবলোকন করে রুম থেকে বেরিয়ে গেলাম। রুমে ফিরে এলাম মিনিট 10 পর। মাথা ব্যথা করছে বললেই হয়ে যায়। পুরুষ মানুষ হয়ে এত ঢং কেন যে করতে যায় এরা আল্লাহ মালুম। কথাটা বলে বেড সাইড টেবিলে শব্দ করে কফির কাপ আর একটা বাম রেখে দিয়ে ওয়াশরুমের দিকে চলে গেলাম। যতই রাগ অভিমান থাকুক না কেন নিহান আমার স্বামী। যাকে আমি নিজের সবটা দিয়ে ভালোবেসে ফেলেছি। যে কোনো সম্পর্কে রাগ অভিমান ঝগড়া থাকবেই, তার মানে এই না সম্পর্কের ভালোবাসার আগে রাগ অভিমান বেশি প্রাধান্য পাবে। সম্পর্কে রাগ অভিমান অভিযোগ ঝগড়া আছে বলেই সম্পর্কগুলো এত মধুর। যেই মানুষগুলো সম্পর্কে রাগ অভিমানের আগে নিজেদের ভালোবাসা আগে রাখে সেই সব সম্পর্কগুলো টিকে থাকে শেষ পর্যন্ত। ভালোবাসা, বন্ধুত্ব, স্বামী স্ত্রী যে কোনো সম্পর্কে রাগ অভিমানকে বেশি প্রাধান্য না দিয়ে
বরং ভালোবাসা এবং সম্পর্কগুলোকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। রাগ অভিমান বেশি প্রাধান্য দিতে গেলে দেখা যায় সম্পর্কগুলো আর আগের মতো থাকে না। আগের মতো সম্পর্কগুলো জোরালো থাকে না। রাগ অভিমানের জন্য সম্পর্কে তৃতীয় ব্যক্তি চলে আসে এবং তৃতীয় ব্যক্তি বেশি দামি হয়ে ওঠে আর আগের সম্পর্কগুলো নষ্ট করে তোলে। তাই রাগ অভিমান বেশি প্রাধান্য না দিয়ে ভালোবাসা বেশি প্রাধান্য দেওয়া প্রয়োজন। সকাল সকাল ফোনের শব্দে ঘুম ভেঙে গেল টায়ানের। বিরক্ত হয়ে ঘুম জড়ানো চোখে ফোনের স্ক্রিনে থাকা নাম্বার খেয়াল না করেই ফোন রিসিভ করে। কিন্তু ওপারে থেকে ভেসে আসা কথাগুলো শুনে ঘুম চোখ থেকে নাই হয়ে গেল। শোয়া থেকে উঠে বসল সে। কি বললে তুমি? আর ইউ সিউর? জি স্যার। পুলিশের রেড পড়বে যে কোনো সময়। স্যার এতগুলো মাল কোথায় রাখব? কোথায় নিয়ে যাব? ফোনের ওপাশে থাকা লোকটার কথা শুনে কিছু সময় চুপ করে ভাবল আয়ান। কিন্তু এত তাড়াতাড়ি কোনো কিছুর সিদ্ধান্ত নিতে পারছে না সে। ঘুম থেকে উঠে যেন মস্তিষ্ক ফাঁকা হয়ে আছে। আমি তোমাকে পড়ে জানাচ্ছি। আমি না বলা পর্যন্ত কোনো কিছু করবে না। আমি তাড়াতাড়ি দেখছি কি করা যায়। আর হ্যাঁ, পুলিশ আসার আগেই আমি সম্পূর্ণ গোডাউন খালি দেখতে চাই। একটা সিঙ্গেল পরিমাণের ড্রাগস যেন অবশিষ্ট না থাকে। সম্পূর্ণ গোডাউন ক্লিন করে ফেলবে। আমি আধ ঘন্টার ভিতরে আসছি। এখন রাখছি। কথাগুলো বলে ফোন কেটে দিল আয়ান। দুহাত দিয়ে চুল টেনে ধরে দিল। কিছু সময় রুমের ভিতর পায়চারি করে কিছু একটা ভাবতেই বাঁকা হেসে নিল। আমি একটা ঠিকানা দিচ্ছি, মালগুলো সেখানে নিয়ে যাবি। কয়েকজন আধমরা লোক পাবি, তবে ভয়ের কিছু নেই। তাড়াতাড়ি করে সব ডেলিভারি করবি। ওকে। আবারও সেই নাম্বারে ফোন দিয়ে কথাগুলো ওয়াশরুমে চলে গেল শীষ বাজাতে বাজাতে। একটু আগে যেই চিন্তা, ভয় আয়ানের চোখে মুখে ফুটে উঠেছিল, মুহূর্তের মাঝেই সেই ভয় কোথায় জানি মিলিয়ে গেল। বেলা 11টা বাজে। নীরাত্রিকে ফ্লোরে বসিয়ে দিয়ে কিছু নোটস লিখছিলাম। 1 মাস পর পরীক্ষা, এই দিকে নানান ঝামেলায় ঠিক মতো কিছুই করতে পারছি না। এই নোটসগুলো 3 দিন আগে তিথি দিয়েছিল, যা আমি আজকে লিখতে বসেছি। সম্পূর্ণ বাড়িতে আমি, মামি, কাজের খালা আর নীরাত্রি। পুরুষ সবাই বাহিরে। হুট করেই মামা গিয়েছে জেসিকার বাড়িতে, সাথে গিয়েছে এই বাড়ির নবাব পুত্র। যদিও চেয়েছিলেন বিকেলের দিকে যেতে, কিন্তু সোহেল ভাইয়া জোর করে এখনই নিয়ে গেল। আর নিহান নিজেও অফিস চলে গিয়েছে ঘণ্টা খানেক আগে। কিন্তু এরই মাঝে আবারও ফিরেও এসেছে। শুধু নিহান নিজে একা না, বরং আয়ান এসেছে সাথে করে। তোরই তাড়াতাড়ি করে ব্যাগ প্যাক করে নাও। 2টো এয়ার টিকেট আমার দিকে এগিয়ে দিয়ে কথাটা বলল আয়ান। হঠাৎ করে ব্যাগ প্যাক করে নিব কেন? আর এই কাগজ কিসের? কোনো কিছু বুঝতে না পেরে বোকার মতো আয়ানের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম। দিস ইজ সারপ্রাইজ ফর ইউ। যাও তাড়াতাড়ি করে ব্যাগ প্যাক করে নাও। প্রথম কথাগুলো কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেও শেষ কথাগুলো সাবলীল ভাবেই বলল নিহান। কিন্তু আমি এখনো কিছু বুঝতে না পেরে বোকার মতো দাঁড়িয়ে রইলাম। 3:56 এয়ারপোর্টে এসে দাঁড়িয়ে আছি একা। 1 ঘন্টা পর ফ্লাইট। নিহানের হঠাৎ করে কল আসায় ফোনে কথা বলছে একটু দূরে গিয়ে। যখন নিহান বলল আমার জন্য সারপ্রাইজ আছে সাথে 2টো টিকিট, তখন কিছুটা অবাক হই।
তার থেকেও বেশি অবাক হয়ে যায় যখন বলে, নীলাদ্রিকে ছাড়া আমরা নিজেদের একান্ত সময় কাটাতে যাচ্ছি, তাও আবার 1 সপ্তাহের জন্য। এইটা নিয়ে কিছু সময় বাকবিতণ্ডা হয়। পরে একসময় শাশুড়ি আম্মা আশ্বস্ত করেন এই 1 সপ্তাহ সে নীলাদ্রির সম্পূর্ণ আপডেট আমাকে দিবে। আর আম্মা নিজেও ফুপির বাড়ি থেকে গতকাল সন্ধ্যায় চলে এসেছে। আম্মা এবং নিহান আশ্বস্ত করায় নীলাদ্রিকে ছাড়া যেতে হচ্ছে। সরি একটু দেরি হয়ে গেল। এবার চলো। নিহানের কথার প্রেক্ষিতে মুখ বাঁকিয়ে আমি আগেই চলে গেলাম। এই লোকের উপর থেকে আমার এখনো রাগ কমেনি। কি ভেবেছে ঘুরতে নিয়ে যাবে আর আমি হাসিমুখে মেনে নিব? উহু, কখনো এইটা হবে না। একে তো আমাকে কিছু বলেনি মেয়েটার কথা, আবার রাতে ডাইনি বলেছে আমি মনে হয় সব কিছু ভুলে বসে আছি। স্যার সব কাজ কমপ্লিট। সবকিছু ঠিক মতো পৌঁছে গেছে। আপনি আর কোনো চিন্তা করবেন না। নিহানকে বিদায় দিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিল আয়ান। বাড়ির সামনে আসতেই কেউ একজন ফোন দিয়ে কথাগুলো বলতেই ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে কল কেটে দিল। নিজের প্ল্যান আবারও সাকসেস হতেই মনে মনে খুশি হয়ে যায়। বাহ আয়ান, তুই তো জিনিয়াস। তোর মাথায় সত্যি সবসময় প্ল্যান রেডিই থাকে। নিজেকে কিভাবে সেভ করতে হয় সেটা খুব ভালো করেই জানিস। কিভাবে এক ঢিলে 2 পাখি? উহু। 2 পাখি না বরং 3 পাখি মারতে হয় সেটা খুব ভালো করেই জানিস। আয়ান, তোকে নোবেল দেওয়া উচিত নয়তো বইয়ের পাতায় তোর নাম লিখে ফেলা উচিত। নিহান সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এবার। আমার পিছনে লাগতে এলে এর পরিণতি যে খুব ভয়ঙ্কর হয় নিহান। খুব ভয়ঙ্কর। নিজেকে বাহবা দিতে দিতে কথাগুলো বলল আয়ান। নিজের কাজে সে মহা খুশি। এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু খুশি মনে বাড়িতে ফিরলেও সদর দরজা দিয়ে প্রকাশ করার পরপরই মুখের হাসি মিয়ে যায়। শুধু মিয়ে না বরং চোখে মুখে ভয়ের রেখা ফুটে ওঠে। সেই চিরচেনা মুখ তার সামনে। কিন্তু কিভাবে এইটা সম্ভব? যেখানে সে নিজেই সবকিছু শেষ করেছিল সেখান থেকে কিভাবে ফিরে আসতে পারে? নিজে দাঁড়িয়ে থেকে সব কিছুর সাক্ষী হয়েছিল, তাহলে কিভাবে সম্ভব এইটা? ভয়, কৌতূহল আর মনে হাজার প্রশ্ন নিয়ে ধীরে পায়ে ভিতরে প্রবেশ করে। যত ভিতরে প্রবেশ করছে ততই মনের মাঝে ভয় আর প্রশ্নেরা নাড়া দিয়ে উঠছে। আরে তুমি এত ধীরে ধীরে আসছো কেন আয়ান? তাড়াতাড়ি করে আসো, আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এই দেখো, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল আর আমি খাওয়া শুরু করেছি। তুমিও আসো তাড়াতাড়ি করে। আসো, আসো। কথাগুলো বলে মেয়েটি আবারও খাওয়ার দিকে মন দিল। কিন্তু ডাইনিং টেবিলে বসে থাকা মেয়েটিকে দেখে আয়ানের মুখাবয়ব ধীরে ধীরে পাল্টে যেতে লাগল। কিন্তু মেয়েটা সেই দিকে তাকিয়ে দেখার প্রয়োজন না মনে করে নিজের মতো করে শুধু খাবার খেয়ে যাচ্ছে। মনে হচ্ছে মেয়েটির একমাত্র উদ্দেশ্য খাবার খাওয়া। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সে সবে কিছু যায় আসে না। তুমি এখানে? আমি? এত অবাক হয়ে যাওয়ার কি আছে? খাবার মুখে দিতে দিতে আয়ানকে প্রশ্ন করল মেয়েটি। কিন্তু আয়ান সেই সব কথা কানে তুলল না। সে এখনো অবাক চোখে মেয়েটিকে দেখে যাচ্ছে। আদৌ কি সম্ভব? কিভাবে সে ভুল হতে পারে? আর ডক্টর সেন যে আমাকে ঔষধ ইনজেকশন দিয়েছিল, সেটা দেওয়ার পর কিভাবে বেঁচে থাকতে পারে? তুমি কি আমাকে এভাবে ঘুরে ঘুরে দেখা বন্ধ করবে আয়ান? তুমি আমাকে কি চিনতে পারছো না নাকি? আমাকে দেখে তোমার ভূত মনে হচ্ছে? নাকি তুমি আমাকে কখনো দেখোনি? কোনটা বলো তো?
এবারও আগের মতো নিশ্চুপ আয়ান। কি উত্তর দিবে আয়ান? আয়ান এখনো নিজের চোখের সামনে বসে থাকা মেয়েটিকে দেখে বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারছে না। কিন্তু সামনে বসে থাকা মেয়েটির যেন এতে খুব সমস্যা হয়ে গেল। তাই সে চেঁচিয়ে উঠল, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? তুমি জানো না আমার খাওয়ার সময় এভাবে তাকিয়ে থাকলে আমার খাওয়ায় সমস্যা হয়? আর এভাবে চুপ করে আছো কেন? সামনে থাকা খাবারের প্লেট এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে কথাগুলো বলল মেয়েটি। ফ্লোরে প্লেট পড়তেই সেটা ভেঙে কয়েক খণ্ডে খণ্ডিত হয়ে এদিক ওদিক পড়ে রইল। কিন্তু আয়ান তখনও একইভাবে মেয়েটিকে দেখে যাচ্ছিল। সেই আগের মতো রাগ, কথা বলার ধরন, সেই চেহারা, কিছুই যেন পাল্টায়নি। এই তো সেই তিল যেখানে সে কতবার নিজের ঠোঁট ছুঁয়ে দিয়েছিল, এই চোখে চোখ রেখে কথা, ভালোবাসা, আবেগ দেখেছিল। কিন্তু মুহূর্তের মাঝেই সব কিছু কেমন জানি স্বপ্নের মতো ভেঙে গেল। তুমি বেঁচে আছো, কিন্তু কিভাবে? ওরা যে তোমাকে কবর দিয়েছিল। আয়ানের মুখে প্রশ্নটা শুনে মেয়েটি ঘর কাঁপিয়ে হেসে উঠল। মেয়েটির কাছে যেন মনে হলো সে কোনো মজার কৌতুক শুনেছে। হুম। আমি তো মরেই গিয়েছি। এখন তোমার সামনে অশরীরী আত্মা হয়ে কথা বলছি। আয়ানকে কথাটা বলে আবারও হাসতে লাগল মেয়েটা। আয়ানের মুখাবয়ব মেয়েটিকে এক আলাদা আনন্দ দিচ্ছে। এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার না 5টার ফ্লাইট আছে? তাহলে যাও, এখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি করে রেডি হয়ে আসো। আমি তো রেডি হয়ে আছি, এখন তুমি এলেই আমরা রওনা হব। কথাগুলো বলে মনে মনে হাজার কল্পনা জল্পনা করে নিল মেয়েটি। এই দিকে আয়ান চুপ করে কথাটা গিলে নিল। মেয়েটিকে তাকে নিয়ে ভাবার সময় এখন তার হাতে নেই। যেই হয়ে থাকুক না কেন এই মেয়েকে সরিয়ে দিতে হবে। আর মেয়েটি যে তার বিষয়ে সব তথ্য নিয়েই এসেছে সেটাও বুঝার অবকাশ নেই। যার জন্য এখন কথা না বাড়িয়ে চুপ থাকা ভালো মনে হলো। মিস্টার আয়ান, তুমি কি ভেবেছিলে আমি কিছু জানি না? উহু, তুমি ভুল আয়ান, তুমি ভুল। তোমাকেও যে শাস্তি পেতে হবে আয়ান জান। আমাকে তো আজকে লুকিয়ে থাকতে হচ্ছে তোমার জন্যই। আমার এই পরিণতির জন্য শুধু নিহান না, বরং তুমিও সমানভাবে দোষী আয়ান। আমার ভালোবাসার সুযোগ নিয়ে তুমি আমাকে ঠকিয়েছ আয়ান। যখন আমার তোমাকে প্রয়োজন ছিল তুমি ছিলে না আয়ান। ছিলে না। আমার ভালোবাসার সুযোগ নেওয়ার জন্য তোমাকে আমি কঠিন থেকে কঠিনতর শাস্তি পেতে হবে আয়ান। আয়ান নিজের রুমে চলে যেতেই নিজে নিজেই কথাগুলো বলে আবারও ঠোঁটের কোণে বাকি হাসি নিয়ে ফোনে কিছু একটা করে টেবিলে বসে পড়ল। আমাদের রিসোর্টে এসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 6:30 বেজে যায়। রিসোর্টে আসা মাত্রায় নিহান রুমের চাবির জন্য রিসেপশনে চলে যায়। পিছন পিছন আমিও গিয়ে দাঁড়াই। রিসেপশনে থাকা ছেলেটি নিহানের পিছনে থাকা আমার দিকে আর চোখে বারবার তাকাচ্ছিল, যেটা আমার নজরে পড়ে যায়। হঠাৎ করে নিহানকে শায়েস্তা করার জন্য মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। এক্সকিউজ মি। ভাইয়া, আপনাদের এখানে কি রুম হবে? আমার একটা রুম লাগবে। নিহানকে পিছনে ফেলে ঠোঁটে লম্বা হাসি নিয়ে রিসেপশনে থাকা ছেলেটিকে প্রশ্ন করতেই চোখ মুখ চিকচিক করতে লাগল। জি ম্যাম, আছে। তুমি রুম দিয়ে কি করবে? আমাদের জন্য অলরেডি রুম বুক করা আছে। তাহলে তুমি রুমের কথা কেন জিজ্ঞেস করছো? রিসেপশনিস্টকে আমি কিছু বলার আগেই নিহান আমার হাত ধরে পাশে নিয়ে কথাগুলো বলল। কিন্তু আমি নিহানের কথায় আই ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে থেকে আবারও রিসেপশনের ছেলের দিকে তাকিয়ে হাসি মুখে হাত নাড়িয়ে হাই জানায়। তুমি কি করছো তরি?
তোমার বর তোমার সামনে দাঁড়িয়ে আছে আর তুমি একটা ছেলেকে হাই দিচ্ছ। এই ভাই কে আপনি? আপনাকে আমি চিনি। কোথাকার কে নাকে? সরুন তো সামনে থেকে। নিহানকে কথাগুলো বলে আবারও রিসেপশনের দিকে চলে গেলাম। ছেলেটার মুখ খুশিতে গদগদ করছে। হেই বয়, তুমি প্লিজ আমাকে একটা রুম দেও। নাম হচ্ছে তরি। শুধু তরি। লাক্সারি রুম দিবে ঠিক আছে। আর হ্যাঁ, আমার ল্যাকেজগুলো একটু রুমে দিয়ে আসবে প্লিজ। কণ্ঠ খাদে নামিয়ে এবং একটু মুগ্ধতার সাথে কথাগুলো বলতেই ছেলেটা দ্রুত মাথা নাড়িয়ে সায় দিল। আমিও একবার নিহানের দিকে তাকিয়ে ভ্রুদয় নাচিয়ে হাসি মুখে দাঁড়িয়ে রইলাম। আর রুম লাগবে না। আমাদের জন্য রুম বুক করে আছে, আমাদের জন্য একটা রুম ঠিক আছে। এন্ড ইউ? এত গদগদ হওয়ার কিছু নেই। শি ইজ মাই ওয়াইফ। কথাগুলো বলে আমার হাত ধরতে আসলেই আমি সেখান থেকে সরে যাই। হো আর ইউ ম্যান? নিজের স্ত্রীর কাছে গিয়ে কথাগুলো বলেন। এন্ড ইউ ক্যাম বেবি। প্রথম কথা নিহানকে বলে পরের কথাগুলো রিসেপশনিস্টকে বলে আমার রুমের চাবি নিয়ে চলে গেলাম। আর নিহান সেখানে বেয়াক্কেলেরোর মতো কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু বুঝে ওঠার চেষ্টা করল। কিন্তু নিহান বৃথা। তার মাথায় কিছু আসছে না। সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। বউ এক রুমে থাকবে আর সে এক রুমে। এও কি হানিমুনে সম্ভব? সমুদ্রের পানির শব্দ ভেসে এসে কানে বাজছে। ঢেউগুলো একটার উপর আরেকটা এসে আছড়ে পড়ছে। আর চাঁদের আলোয় পানিগুলো দেখতে নীল। নীল মনে হচ্ছে। সমুদ্রের পানি কি সত্যি নীল? ধুর, আমি কি পাগলের প্রলাপ বকছি? পানির তো কোনো রং হয় না। কিছু কিছু মানুষ সমুদ্রের কিনার দিয়ে হেঁটে যাচ্ছে, তো কেউ কেউ বসে আছে হয়তো বিষাদ নিয়ে, নয়তো কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য। ঠান্ডা বাতাস এসে শরীরে ঠান্ডা লাগছে, কিন্তু মন্দ লাগছে না। বারান্দায় এসে দাঁড়ালে সূর্যাস্ত দেখা যাবে। সাদা রঙের শাড়ি পরে এলোমেলো ভেজা চুলে দাঁড়িয়ে আছে এক শুভ্রপরী। যার ভেজা চুল থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে, যা পরিহিত শাড়ি ভিজিয়ে দিচ্ছে। কিন্তু শুভ্রপরীর কি আর সেই দিকে মন আছে? সে তো শরীরে শীতল বাতাস এবং সমুদ্র দেখতেই ব্যস্ত। কিন্তু সেই পরীকে যে নিপুণভাবে দুটো চোখ অবলোকন করে যাচ্ছে। মুগ্ধ নয়নে দেখে যাচ্ছে নিজের অর্ধাঙ্গিনীকে। প্রথম ভালোবাসা থেকে আঘাত পাওয়ার পর মেয়েদের প্রতি, ভালোবাসার প্রতি এক রাগ, মিথ্যে ধারণা তৈরি হয়েছিল। যা সামনে শাড়ি পরে থাকা মেয়েটি মিথ্যে প্রমাণিত করেছে। আবারও ভালোবাসতে শিখিয়েছে। ভালোবাসায় বিশ্বাস করতে বাধ্য করেছে। মেয়েটাকে যত দেখে ততই ইচ্ছে করে নিজের দুই বাহুডোরে আবদ্ধ করে রাখি। নিজের সব ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখি। কিন্তু যখন সবকিছু মনে হয় তখন নিজেকে অপরাধী মনে হয়, যা মেয়েটার থেকে দূরে থাকতে বাধ্য করে। হঠাৎ করে কিছু মনে হতেই মনে মনে কিছু একটা ভেবে তোয়ালে নিয়ে উঠে দাঁড়ালো নিহান। এখানে একা একা এভাবে ভেজা চুলে দাঁড়িয়ে আছো কেন তরি? ঠান্ডা লাগবে। কথাগুলো বলে আলতো করে তোয়ালে দিয়ে ভেজা চুল মুছে দিতে লাগলো নিহান। আমার থেকে দূরে থাকতে বলেছি আপনাকে। আমার কথা কি আপনার বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে নিহান? নিহানের কাছে দূরে সরে গিয়ে কিছুটা রেগে কথাগুলো বললাম। কিন্তু নিহান হঠাৎ করে আমার রেগে যাওয়ার হেতু বুঝতে না পেরে তাকিয়ে রইল। কিন্তু আমি কিছু বলার প্রয়োজন মনে করলাম না। কেন বলবো আমি?
কি হয়েছে তোমার তরি? তুমি এমন ব্যবহার কেন করছো? বাড়িতে তোমার মন খারাপ ছিল, কিছু বলেনি? ভেবেছি হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এখানে এসেও তোমার ব্যবহারে একটুও পরিবর্তন দেখছি না আমি। কি হয়েছে তোমার, আমাকে একটু বলবে? কি হয়েছে শুনবেন? অফিসের নাম করে রাস্তায় নিজের স্বামীকে একটা অচেনা অজানা মেয়ের সাথে গায়ে গা লাগিয়ে হেসে হেসে কথা বলা অচেনা নারী গায়ে এসে পড়ছে, আর তাকে ভরা রাস্তায় আগলে নেওয়া হচ্ছে। হাসতে হাসতে একজন আরেকজনের উপরে গিয়ে পড়ছে। কই, কখনো তো আমার সাথে এমন করে হেসে কথা বলেননি। আচ্ছা, হেসে হেসে কথা বলেননি, ঠিক আছে। আচ্ছা, সেই দিন যদি আপনার জায়গায় আমি থাকতাম, আমি যদি কোনো পুরুষের সাথে এভাবে কথা বলতাম, আপনার ঘরে একজন রেখে বাহিরেও প্রয়োজন পড়ে। এতদিন সতীন ছিল বলে জানতাম, এখন কি বাহিরে? আর আমি, তাহলে আমি কি জন্য আছি আপনার বাড়িতে নিহান? আপনার মা আর সন্তানের দায়িত্ব নিতে। সরি মিস্টার নিহান, যেখানে আমাকে প্রয়োজন দায়িত্ব দিয়ে রাখা হয় আমি সেখানে থাকতে মোটেও ইচ্ছুক নই। আপনি সবসময় নিজের মন মতো আমার কাছে এসেছেন, বুকে টেনে নিয়েছেন, কিন্তু কোথাও ভালোবাসা ছিল না। শারীরিক চাহিদা। শ্যাট আপ তরি। তখন থেকে কি বাজে কথা বলে যাচ্ছ? তুমি যেটা দেখেছ ঠিক আছে, কিন্তু তুমি এর পিছনে থাকা কথা জানো না। আর রিহা আপাই এমন স্বভাবের। কথা বলতে বলতে গায়ে এসে পড়ে। আর তুমি কি না? আর এই নিহান চাইলে শরীরের অভাব হয় না, বুঝলে? যতটা তেজ নিয়ে আমি নিহানকে কথাগুলো বলছিলাম তার থেকে বেশি রাগ নিয়ে নিহান আমাকে কথাগুলো বলল। নিহানের দিকে তাকিয়ে যেই সাহস সঞ্চার করেছিলাম তা মুহূর্তে শেষ হয়ে গেল। চোখে রাগের আভাস। এই চোখে তাকালে বরাবর নিজের প্রতিচ্ছবি, আমাকে একটু কাছে পাওয়ার নেশা দেখতে পারতাম, কিন্তু আজ সেই চোখ রাগ ক্রোধ ছাড়া আর কিছুই নেই। বেশি সময় আর দাঁড়িয়ে থাকল না নিহান। স্থান ত্যাগ করে চলে গেল, আর আমি অশ্রু ভেজা চোখে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার যাওয়া দেখলাম। দুটো চেয়ারে মুখোমুখি হয়ে বসে আছে আয়ান এবং অরিত্র। দুজনের সামনেই গরম ধোয়া ওঠা কফি। ফ্লাইটের এখনো অনেক সময় বাকি আছি, কিন্তু আয়ান অরিত্রীকে নিয়ে আগেই বের হয়ে এসেছে। আয়ানের ফ্লাইট যদিও আগে ছিল, কিন্তু সামনে অরিত্রী থাকায় এবং অরিত্রীর ফ্লাইট ঘণ্টাখানেক পর, তাই নিজেকেও পরের ফ্লাইটে যেতে হবে। দুজনের মাঝে পিন পিন নীরবতা। কারো মুখে কোনো কথা নেই। অরিত্রী গরম কফিতে চুমুক দিচ্ছে আর আয়ান খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু অবলোকন করে যাচ্ছে। তুমি এত দিন কোথায় ছিলে অরিত্রী? ভ্রুকুচকে অরিত্রীকে প্রশ্ন করল আয়ান। কিন্তু আয়ানের প্রশ্নের উত্তরের পরিবর্তে অমায়িক হাসি হাসল। অরিত্রীর হাসি দেখে কুচকানো ভ্রু আরও কুচকে গেল আয়ানের। এই হাসির প্রেমে সে পড়েছিল, কিন্তু সেই প্রেমের পরিণতি তিক্ততা, প্রতিশোধ পরায়ণ, বন্ধুকে শত্রু করে তুলেছে। ভালোবাসা চাইলে কি না কি করে দিতে পারে। কি হলো, তুমি হাসছ কেন? তুমি এত দিন কোথায় ছিলে? বেঁচেই যখন আছো তাহলে নিজের মেয়ে, নিজের স্বামীর কাছে না গিয়ে এভাবে ঘুরে ফিরছো কেন তুমি? ভালো তো আমিও তোমাকে বাসতাম আয়ান। অরিত্রীর একটা কথাতেই চুপ করে যায় আয়ান। ভালোবাসা? যদি ভালোবাসতো তাহলে কি করে নিজের প্রাক্তনকে বিয়ে করে নিল? তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেওনি অরিত্রী। এই মৃত্যুর মিথ্যে মিথ্যে নাটক কেন করলে? নিহানের কি অবস্থা হয়েছিল সেটা তো আমি দেখেছি। আর তুমি এতগুলো দিন কোথায় ছিলে বলো? তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নয় আয়ান। সময় হলে সব কিছু জানতে পারবে।
এতদিন পর তোমার কাছে এসেছি, কোথায় একটু ভালোবাসবে তা না। শুধু প্রশ্নের উপর প্রশ্ন করেই যাচ্ছ। তুমি কি আমাকে দেখে খুশি হওনি আয়ান? আমি যে বেঁচে আছি, তোমার অরি বেঁচে আছে, এতে তুমি খুশি না আয়ান? অরিত্রীর শেষ প্রশ্ন শুনে কিছুটা থতমত খেয়ে গেল আয়ান। খুশি হবে কি করে সে? নিজে যাকে মেরে ফেলার সব কিছু করেছিল সে কি করে বেঁচে আছে সেই বুঝো আসছে না। খুশি হব না কেন? আমি অনেক খুশি হয়েছি অরি। আসলে তোমাকে হসপিটাল থেকে মৃত ঘোষণা করা হয়েছিল এবং তোমাকে শরীয়ত মোতাবেক কবরও দেওয়া হয়েছে, তাই একটু অবাক হয়েছি। কিন্তু তুমি জানো অরি, আমার কেন জানি বিশ্বাস ছিল তুমি বেঁচে আছো। আমার অরি কখনো মরতেই পারে না। আমার অরি বেঁচে আছে এইটা আমার বিশ্বাস ছিল। দেখো, আমার বিশ্বাস সঠিক প্রমাণিত হয়েছে। তুমি আমার সামনে বসে আছো। নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় অরিত্রীর নরম তুলতুলে হাত নিয়ে কথাগুলো বলল আয়ান। চোখে অশ্রু। সেই অশ্রু দেখে তাচ্ছিল্য হাসি হাসল অরিত্রী। এবার চলো। ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে। আয়ানের হাতের মুঠোয় থেকে নিজের হাত বের করে উঠে দাঁড়াল। কিন্তু আয়ান তখনও অরিত্রীর দিকে তাকিয়ে আছে। চিন্তা করতে হবে না, আমি নিজেই বিল পে করে দিচ্ছি। তুমি তো বরাবর খালি পকেটেই চলতে। এবারও আমি বিল পে করে দিব। আয়ানকে কথা বলার সুযোগ না দিয়ে স্থান ত্যাগ করল অরিত্রী। আয়ান অরিত্রীর যাওয়ার পথে কিছু সময় তাকিয়ে থেকে ফোন বের করে কাউকে ছোট একটা মেসেজ করে উঠে দাঁড়াল। আগে যদিও তুমি বেঁচে ফিরেছ, কিন্তু এবার আর ফিরবে না অরি। যাচ্ছ তুমি নিজের ইচ্ছায়, কিন্তু তুমি আর ফিরবে না। তুমি তো দুনিয়ার চোখে সেই কবেই মরে গেছো, এবার সত্যি সত্যি তোমার মৃত্যু নিশ্চিত। মনে মনে কথাগুলো বলে আয়ান নিজেও টেবিল ছেড়ে চলে গেল। এই হাত আমি ছাড়ছি না। এই যে ধরেছি, আর কখনো ছাড়ব না। যদি মৃত্যু আসে তবুও এই হাত আমি ছাড়ব না। মন খারাপের কোনো দিক হয় না। আর না তো হয় কোনো কারণ। কিন্তু মাঝে মাঝে দুঃখের অনেক কারণ হয়। কখনো কখনো আমাদের ছোট ছোট জিনিসগুলো অনেক কষ্ট দেয়, অনেক পোড়ায়, আবার কখনো কখনো মনে করিয়ে দেয় এই কষ্টের থেকে হয়তো মরণও অনেক সহজ। আবার তো কখনো কখনো দেখা যায় অনেক বড় বড় আঘাতেও কষ্ট পায় না। হেসে খেলে সেই কষ্ট, দুঃখ অতিক্রম করে। কিন্তু প্রিয় মানুষ বা আপনজনদের থেকে পাওয়া কষ্ট, দুঃখগুলো যেন হাজার কষ্ট দুঃখ ফিকে পড়ে যায়। তেমনি নিহান এখন যেই কথাগুলোর সম্মুখীন হয়েছে তা হয়তো তোরই সব কিছু না জেনেই বলেছে। কিন্তু যখন বলল শারীরিক চাহিদা মেটাতে কাছে আসে, সেই কথাটা কেন যেন বারবার নিহানকে ভিতরে ভিতরে কুড়াচ্ছে। আমাকে ক্ষমা করে দিন। আমি সত্যি মিথ্যে কিছু না জেনেই আপনাকে বাজে কথা বলেছি। প্লিজ আমার এই ভুল ক্ষমা করে দিন। আমি আর কখনো সত্যি মিথ্যে না জেনে এমন করব না। আকাশের দিকে এক মনে তাকিয়ে দাঁড়িয়ে ছিল নিহান। চাঁদের আলো কেমন পানিতে পোড়ায় সুন্দর লাগছে। কিন্তু সেদিকে না তাকিয়ে অন্ধকারে কিছু হাতড়ে চলেছে নিহান। এরই মাঝে পিছনে থেকে জড়িয়ে ধরে কথাগুলো বললাম। উহু। একদম নড়াচড়া করবেন না। এই হাত আমি ছাড়ছি না। এই যে ধরেছি, আর কখনো ছাড়ব না। যদি মৃত্যুও আসে তবুও এই হাত আমি ছাড়ব না। বুকে থেকে হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে স্থান ত্যাগ করার জন্য প্রস্তুত হচ্ছিল নিহান। কিন্তু বুক থেকে আমার হাত সরিয়ে দিতে পাশে গিয়ে হাতের আঙ্গুলের ফাঁকে নিজের হাত তলিয়ে দিয়ে কথাগুলো বললাম। ঘৃণা কাকে করে জানো তোরি?
কথাটা বলেই আমার দিকে তাকালো নিহান। কিন্তু সেই দৃষ্টি বেশি সময় স্থানীয় করল না। দৃষ্টি সরিয়ে আবারও অন্ধকারে তাকিয়ে রইল। এই দিকে আমি এখনো নিহানের মুখের দিকে তাকিয়ে আছি, উত্তরের অপেক্ষায়। তরি, আমার উপর তোমার বিশ্বাস নড়বড়ে হয়ে উঠেছে। আমি চাই আগে তোমার বিশ্বাস অর্জন করি, ভালোবাসি, তারপর না হয় তোমার নরম হাতের ভাঁজে আমার হাত থাকবে। আমি যতদিন না তোমার বিশ্বাস অর্জন করতে পারছি ততদিন আমাদের কাছে না আসায় ভালো তরি। যে কোনো সম্পর্ককে এক সুতোয় বেঁধে থাকে শুধুমাত্র বিশ্বাস আর ভালোবাসা দিয়ে তৈরি। যেই সম্পর্কে বিশ্বাস আর ভালোবাসা নেই সেই সম্পর্ক খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। সম্পর্কে যত বেশি বিশ্বাস ভালোবাসা থাকবে তত বেশি সেই সম্পর্ক মজবুত থাকবে। আর আর একটা কথা জানো তরি, আজ তোমার চোখে আমার জন্য ঘৃণা দেখতে পেরেছি তরি। আমরা ঘৃণা তাকেই করি যে আমাদের সাথে খারাপ কিছু করেছে বা ঘৃণিত কাজ করেছে। আর আমি তো তোমার সাথে ঘৃণিত কাজ করেছি। আর একটা কথা বলি, আমি আমার জীবন থেকে কোনো কিছু হারাতে চাই না। তাই আমি আগে তোমার বিশ্বাস আগের মতো অর্জন করি, আমার ভালোবাসা তোমাকে উপলব্ধি করাই। অতঃপর তুমি আমাকে আবারও আগের মতো ভালোবাসো। বিশ্বাস করে এই হাতের ভাঁজে হাত রাখো। এর আগে আমি আর কিছু চাইছি না। কথাগুলো বলে হাতের ভাঁজ থেকে হাত বের করে রুমের দিকে চলে গেল। ঘৃণা, তাও আবার সেই মানুষকে যাকে আমি ভালোবাসি। যেই মানুষটিকে প্রথম যেদিন দেখেছিলাম মনের মাঝে এক অজানা ঝড় সৃষ্টি হয়েছিল, সেই মানুষকে ঘৃণা। আমার অষ্টাদশী বয়সে প্রথম ভালোবাসার ফুল সৃষ্টি করা ব্যক্তিকে আমি কিভাবে ঘৃণা করি? আপনি আমাকে ভুল বুঝলেন নিহান। আমি আপনাকে যে অসম্ভবভাবে ভালোবাসি। ভালোবাসার মানুষকে কিভাবে ঘৃণা করে নিহান? আপনি আমার সেই অনাকাঙ্ক্ষিত পাওয়া যাকে আমি প্রতিদিন প্রতিবার নানানভাবে নিজের স্বপ্নে সাজিয়ে এসেছি। একটু একটু করে হৃদয় মাঝারে গড়া তোলা আমার প্রতিটি অনুভূতি গুলোকে আমি কি করে ঘৃণা করি। নিজের ভাগ্যের উপর আমি বরাবরই হেরে গিয়েছি নিহান। আপনাকে তো আমি কখনো পাবো এইটা আশা করিনি নিহান। আপনাকে ভুলে গিয়ে সব কিছু নতুন করে শুরু করতে চলেছিলাম, কিন্তু দেখুন আল্লাহ হয়তো আমার ভাগ্যে আপনাকে রেখেছিল। এত কিছুর পরেও আপনাকে আমি পেয়ে গেছি। কিন্তু আমি যে আপনাকে ঘৃণা করি না, আমি আপনাকে ভালোবাসি নিহান। ভালোবাসি? আমি কি করে বোঝাই আপনাকে যে ওই মুহূর্তে আমার ভিতরে কি ঝড় বয়ে চলেছিল। আপনার আর মেয়েটির হেসে হেসে কথা বলা, একে অপরের উপর ঢলে পড়া। আর আপনি যে মেয়েটির চুলগুলো কানের পাশে গুজে দিয়েছেন, সেই ছবিগুলো আমাকে কি পরিমাণে অশান্ত করে তুলেছিল নিহান। আমি আপনাকে ঘৃণা করতে পারি না নিহান। পারি না আমি ঘৃণা করতে। কান্না করতে করতে সেখানে বসে গিয়ে কথাগুলো বললাম। কিন্তু আমার কথাগুলো যে এই দাম্ভিক মানুষটার কান পর্যন্ত পৌঁছল না। কখনো কি আমার না বলা কথাগুলো নিহান বুঝতে পারবে না? ভালোবাসা নাকি চোখে ভেসে উঠে? কোথায় নিহান তো আমার ভালোবাসা বুঝতে পারল না? তাহলে কি কথাটা ভুল? নাকি নিহান আমাকে দেখেনি? আচ্ছা, নিহান কি আমাকে একটু পড়তে পারে না? আমি চাই নিহান আপনি আমার না বলা প্রতিটি কথা শুনুন। আমার ভালোবাসাগুলো বুঝুন। একটা রুমে ওয়াইনের গ্লাস হাতে নিয়ে বসে আছে আয়ান। তার সামনেই অরিত্রী একের পর এক গ্লাস শেষ করেছে। কিন্তু আয়ান নিজের গ্লাস হাতে নিয়ে বসে বসে অরিত্রীর খাওয়া দেখে যাচ্ছে। ৫-৬ ঘন্টা আগে রিসোর্টে এসেছে তারা। আয়ান শুধু অরিত্রীর বদলে যাওয়াগুলো পরোক্ষ করছে। মাঝে মাঝে মনে হয় এটা অরিত্রী, আবার কখনো কখনো মনে হয় এটা অরিত্রী না।
অরিত্রীর মতো দেখতে অন্য কেউ। যদিও বলা আছে পৃথিবীতে এক রকম দেখতে 4 জন মানুষ আছে, হয়তো তাদের মাঝে অরিত্রীও একজন। কিন্তু আয়ান শিওর না হয়ে কোনো স্টেপ নিতে পারছে না। আবার এইদিকে আয়ান শুধু নিজের একার জন্য রুম বুক করেছিল, কিন্তু এখন অরিত্রীও এসে হাজির হয়েছে। যদিও আয়ান বলেছিল রুম নিতে, অরিত্রী নিষেধ করেছে। তুমি আর ড্রিঙ্কস নিও না অরি। তুমি তো নেশায় মত্ত হয়ে উঠেছ। আর খেও না। অরিত্রীর হাতে থাকা ড্রিঙ্কসের গ্লাসে ওয়াইন ঢেলে দিতে দিতে কথাগুলো বলল আয়ান। কিন্তু আয়ানের কথা শুনে শুধু হাসল অরিত্রী, কিছু বলল না। ইউ নো হোয়াট আয়ান? এই নিহানের জন্য আমি সব কিছু হারিয়েছি। জীবিত থেকেও আমাকে মরতে হয়েছে। নিজের অস্তিত্ব হারিয়ে এক মিথ্যে পরিচয় নিয়ে বাঁচতে হচ্ছে। আর তোমাকে দেখো, আমাকে দেখে তুমি কেমন ভূত দেখার মতো শুধু তাকিয়ে থাকো। কথাগুলো বলে হাসতে লাগল অরিত্রী। অরিত্রী যে এখন সম্পূর্ণ নেশায় আসক্ত হয়ে আছে, যেটা অরিত্রীর টালমাটাল হয়ে পড়ে যাওয়া দেখেই বোঝা যাচ্ছে। এই দিকে আয়ান এইটা ভেবে স্থির নিঃশ্বাস ফেলল যে অরিত্রী সব কিছুর জন্য নিহানকে দোষী ভাবে। অরি, আমাকে কিছু প্রশ্নের উত্তর দেও তো। কি বলো? আয়ানকে কথাটা বলে গ্লাসে আরেকটু ড্রিঙ্কস নিয়ে উঠে দাঁড়াল। অরিত্রীকে উঠে দাঁড়াতে দেখে আয়ান নিজেও উঠে দাঁড়িয়ে অরিত্রীর পিছনে দাঁড়াল। তুমি বেঁচে ফিরলে কিভাবে? আর তুমি যদি বেঁচে ছিলেন তাহলে সিজার রুমে কে ছিল? আর তুমি ভেবে কাকেই বা দাফন করা হয়েছে? অরিত্রীকে প্রশ্নগুলো করেই উত্তরের আশায় অরিত্রীর সামনে গিয়ে দাঁড়িয়ে রইল আয়ান। আয়ান প্রশ্ন করতে করতে অরিত্রী বিছানায় গিয়ে বসে পড়েছে। এইটা তো সিক্রেট আয়ান। সিক্রেট? ডক্টর সেন? সেন? নেশায় আসক্ত হয়ে পড়ে আছে অরিত্রী। বিড়বিড় করে কিছু একটা বলছে, কিন্তু তা স্পষ্টভাবে বুঝতে সক্ষম হচ্ছে না আয়ান। বিরক্ত হয়ে অরিত্রীর পাশ থেকে সরে আসে। একেই তো অরিত্রী এখনো জীবিত, তার উপর নিহান নিজেও এখানে উপস্থিত আছে। অরিত্রীর জন্য না নিজের প্ল্যান নষ্ট হয়ে যায়। নিহানের আগে এই মেয়ের ব্যবস্থা করতে হবে। আমি আমার পথের কাঁটা হয়ে কাউকে দাঁড়াতে দিব না। কিন্তু এই অরিত্রীকে যা করার তাড়াতাড়ি করতে হবে। আয়ান, তাড়াতাড়ি বুদ্ধি বের কর, নয়তো তোর কিছু করার আগেই তুই নিজেই শেষ হয়ে যাবি। নিজে নিজে কথাগুলো বলে সামনে থাকা মদের বোতল থেকে মদ নিয়ে শেষ করতে থাকল। শেষ বোতলের অবশিষ্ট মদটুকু গ্লাসে ঢেলে নিয়ে উঠে দাঁড়াল। কিন্তু নেশায় মত্ত হয়ে থাকায় নিজেকে ব্যালেন্স করে রাখতে পারছে না। কোনো রকম টেনে হেঁচড়ে অরিত্রীর পাশে গিয়ে দাঁড়ায় সে। আমি তোমাকে এত ভালোবাসার পরেও তুমি আমার সাথে এত বড় অন্যায় করলে। তুমি আমাকে ছেড়ে নিহানকে বিয়ে করে নিলে কেন? আমিও তোমাকে ভালোবাসি। তোমাকে একটা সিক্রেট বলি, আমার আর নিহানের বিয়েই হয়নি। আর নিহানের কাছে যেই বাচ্চা আছে সেও নিহানের না। আয়ানের কথা শেষ হতেই অরিত্রীয় কথাগুলো বলে মিট মিট করে হাসতে লাগল। কিন্তু আয়ান নেশায় ডুবে থাকার জন্য অরিত্রীর কথাগুলো সম্পূর্ণ বুঝতে পারল না। অপরদিকে আয়ানের চোখে অরিত্রীর প্রতিচ্ছবির পরিবর্তে তরীর প্রতিচ্ছবি ভেসে উঠছে বারবার। অপরদিকে অরিত্রীও কিছু একটা মনে করে আবারও মিটি মিটি করে হেসে চলেছে। তুমি হাসছ কেন? তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। তোমাকে একটু চুমু খাই, প্লিজ। কথাটা বলেই অরিত্রীর দিকে ঝুঁকে পড়ে আয়ান। অপরদিকে অরিত্রী মিটি মিটি করে হেসে চলেছে। আয়ান ধীরে ধীরে অরিত্রীর পাশে এসে অরিত্রীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল।
ধীরে ধীরে চুমুর পরিমাণ বেড়ে যেতে লাগল। অরিত্রী নিজেও নিজের নরম ঠোঁটের মাঝে ছোঁয়া পেয়ে দিশেহারা। এতটা সময় পরে কোনো পুরুষের স্পর্শে এসে অরিত্রী নিজেকে সামলে উঠতে সক্ষম হল না। আয়ান অরিত্রীর ঠোঁট ছেড়ে ধীরে ধীরে সমস্ত মুখে চুমু এঁটে দিতে লাগল। চিবুকে ঠোঁটের ছোঁয়া পড়তেই সমস্ত শরীর কেঁপে উঠল অরিত্রী। সেকেন্ড খানিক আয়ানের চুল আঁকড়ে ধরে চিবুকে ধরে রাখল। আয়ান একটা সময় উত্তেজিত হয়ে নিজের পরিধানের বস্ত্র ছুঁড়ে ফ্লোরে ফেলে দিল। দুই প্রাপ্ত বয়স্ক নরনারী একে অপরের সংস্পর্শে এসে এক আদিম খেলায় মত্ত হয়ে উঠল। নেশায় ডুবে থাকা নরনারী বুঝতে পারল না তাদের অজান্তেই এতটা কাছাকাছি চলে এসেছে। রাত 12টা। আকাশে থালার মতো চাঁদ উঠেছে। চাঁদের আলো চারিদিক আলোকিত করে তুললেও মুখ অন্ধকার করে শুয়ে আছি। স্টামলাইটের সুইচ অন অফ করে একবার রুম আলোকিত করে দিচ্ছি তো একবার অন্ধকারে আচ্ছন্ন করে তুলেছি। পাশে চোখের উপর হাত দিয়ে শুয়ে আছে নিহান। শেষবারের মতো লাইট অন অফ করে দিয়ে নিহানের বুকে মাথা রাখলাম। কিছুটা নিহানের কাছ ঘেঁষে বাম হাত বুকের উপর দিয়ে দিলাম। কিন্তু আমার এখন কাজে নিহান বিরক্ত বোধ করে হাত সরিয়ে দিল। আমি এবার নিহানকে পাশ থেকে জড়িয়ে ধরে ফুপাতে শুরু করে দিলাম। সমস্যা কি তোমার তরি? আমার ঘুমের সমস্যা করছো কেন বারবার? একবার লাইট অফ অন করছো তো আবার চোখের জল দিয়ে টি শার্ট ভিজিয়ে দিচ্ছ। তুমি এমন করছো কেন? বিছানা থেকে নেমে মৃদু চিৎকার করে কথাটা বলল নিহান। এতে হালকা কেঁপে উঠলেও ফুপিয়ে ফুপিয়ে কান্না করার ফলে আমার কেঁপে উঠা বুঝে উঠতে পারল না সে। আমার সত্যি অনেক বড় ভুল হয়েছে। আমি সত্যি মিথ্যে না জেনেই আপনাকে অনেক কথা শুনিয়ে দিয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে নিজের থেকে বেশি যেমন বিশ্বাস করি তেমনই ভালোবাসি। আমি কখনো আপনাকে অবিশ্বাস করিনি। আপনাকে যেমন আমি বিশ্বাস করি ঠিক তেমনি আমার ভালোবাসার উপর বিশ্বাস আছে। আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি যে আপনাকে সত্যিই খুব ভালোবাসি। আপনি আমার অর্ধাঙ্গ, আপনি আমার সুখের থাকার মন্ত্র। যেখানে আমি ছবিগুলো দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি নিহান। নিহান আমার ছোট ছোট খুশির কারণ কারণ যে একমাত্র আপনি। আপনার থেকে এই দূরত্ব আমার সহ্য হচ্ছে না নিহান। প্লিজ এই দূরত্ব, ভুল আমাদের মাঝে আনবেন না। আমি যে আপনাকে ভালোবাসি নিহান। নিহানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে কথাগুলো বললাম। নিহান নিরুত্তর হয়ে ঠাই দাঁড়িয়ে আছে। এইদিকে কান্নার ফলে নিহানের টি শার্ট ভিজে অবস্থা খারাপ। অতি কান্নার ফলে একসময় হেঁচকি উঠে গেল। আর কান্না করতে হবে না। অনেক হয়েছে, এবার চুপ যাও। কিন্তু তোরই এভাবে অবিশ্বাস আর করো না। বিশ্বাস ছাড়া সম্পর্ক টিকে না। এক হাত দিয়ে হালকা জড়িয়ে ধরে অপর হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে শান্ত করার চেষ্টা করে চলেছে। কিন্তু নিহানের এরূপ কাজে কান্নার গতি কমার পরিবর্তে উল্টো বেড়ে গেল। চোখের পানি নাকের পানি দিয়ে একাকার অবস্থা। কিছু মানুষ হয় না যে কাছের মানুষ বা প্রিয় মানুষের কাছে থেকে একটু ভালো ব্যবহার পেলেই এরা আবেগে আপ্লুত হয়ে ওঠে। একটু ভরসার আশ্রয় পেলেই, একটু খারাপ লাগলেই কান্নাকাটি করে, চোখের জলে নাকের জলে একাকী অবস্থা করে তুলে। আমারও এখন একই অবস্থা। নিহানের সাথে দূরত্ব আমাকে ভিতরে ভিতরে ক্ষত বিক্ষত করে তুলেছিল। এখন নিহানের বুকে এসে সেই সব কিছু চোখের পানি ধারা জলাঞ্জলি দিয়ে দিচ্ছি। ইস কি মেয়ে রে বাব্বা! চোখের জলে নাকের জলে আমার টি শার্ট একদম নষ্ট করে দিল। এত বড় মেয়ে হয়ে এমন করতে পারে কেউ? এই মেয়ে ছাড়া আমাকে। ছি, আমি এখন কিভাবে বউয়ের সামনে যাব?
10টা না 5টা না, আমার একটা মাত্রই বউ। কি গন্ধ করেছে তুলেছে আমার টি শার্টটা। আপনাকে এই টি শার্ট পরায় থাকতে হবে এবং আমার চোখের জল নাকের জল নিয়ে থাকতে হবে। আর আমার গন্ধ আপনার নাকের ডগায় থাকবে। নিহান কথাটা বলার পর পরই আমি নিজের নাক নিহানের টি শার্টে মুছে নিয়ে কথাগুলো বললাম। এতে নিহান কিছুটা হেসে উঠল, কিন্তু সেটা শরীর কাঁপিয়ে শব্দ হল না। আমাকে ক্ষমা করেছেন। উহু। ক্ষমা করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? আমি সব কিছু শুনতে প্রস্তুত। এত সময় কথাগুলো নিহানকে জড়িয়ে ধরে কথাগুলো বললেও শেষ কথাগুলো নিহানের দিকে তাকিয়ে কথাগুলো বললাম। তবে 2 হাত দিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেই নিহানের দিকে তাকিয়ে রইলাম। সত্যি সব কিছু শুনবে? নিহানের কথা শেষ হতেই উপর নিচ মাথা নাড়িয়ে সায় দিলাম যে আমি সব কিছু শুনব। এই যে নিরাত্রি বড় হয়ে যাচ্ছে, সে তো একা হয়ে যাচ্ছে। কারো সাথে খেলা করতে পারবে না। একা হয়ে যাচ্ছে কোথায়? আপনি আছেন, আমি আছি, আম্মা আছেন, তাহলে একা কোথায়? আর নিরাত্রির সাথে আমরা আছি তো। একসাথে সবাই মিলে আনন্দ করব, খেলা করব। বোকা বোকা মুখবয়াব করে কথাটা বললাম। কিন্তু আমার কথা নিহানের মনে ধরেনি, সেটা নিহানের কপালে পড়া ভাঁজগুলো বলে দিচ্ছে। আমি আমাদের কথা বলিনি। আমি বলেছি, আমাদের এবার নিরাত্রির একজন খেলার সঙ্গী নিয়ে আসা দরকার। নিরাত্রি ভাই বলে ডাকবে, তোমাকে মাম্মা, আমাকে বাবাই বলে ডাকবে। যারা ছোট ছোট পা আমাদের সম্পূর্ণ বাড়ি জুড়ে বিচরণ করবে। আমি সেই খেলার সঙ্গীর কথা বলেছি। নিহানের সম্পূর্ণ কথা বুঝে উঠতেই আমার সম্পূর্ণ মুখে লজ্জার এসে হানা দিল। এত লজ্জা আমার কোথায় ছিল? আগে তো এত লজ্জা পাইনি। নিজেকে লজ্জার হাত থেকে বাঁচতে আবারও আমার ভদ্রলোকের বুকে মুখ লুকাতে হল। ইউ ইডিয়ট! তুমি আমার সাথে এইটা কি করলে? নতুন এক সকাল। নতুন সব আশা নিয়ে আলোয় আলোকিত করে তুলেছে চারপাশ। নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন পথচলা, এক নতুন অধ্যায় দিয়ে ঘিরে ওঠা এক সকাল। সমুদ্রের পানির শব্দ ভেসে আসছে। সেই সাথে ঠান্ডা হিমশীতল বাতাস। তীব্র মাথা ব্যথা করছে অরিত্রীর। মাথা ব্যথায় মনে হচ্ছে মাথা ছিঁড়ে পড়ে যাবে। মাথা ব্যথার পাশাপাশি শরীরের জায়গায় ব্যথা অনুভব হতে লাগে। মাথা এবং শরীর ব্যথা নিয়ে উঠে বসতেই মাথায় যেন বাজ পড়ল। নিজের নগ্ন দেহের দিকে তাকিয়ে আঁতকে উঠে গোত্রাতের কথা সম্পূর্ণ স্মরণ করার চেষ্টা করে, বৃথা হলেও আবছা আবছা মনে হতেই নিজের উপর রাগ করতে লাগল। কিন্তু রাগ নিজের উপর প্রয়োগ না করে পাশে মাতাল হয়ে শুয়ে থাকা আয়ানের উপর প্রয়োগ করার চেষ্টা করল। ইউ ইডিয়ট! তুমি আমার সাথে এইটা কি করলে? নিজের কামকতা ধরে রাখতে পারো না? মদ খেয়ে আমার এত বড় ক্ষতি করে দিলে। নগ্ন শরীরের ব্ল্যাঙ্কেট ভালো করে জড়িয়ে পা দিয়ে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিয়ে তেজি গলায় কথাগুলো বলল অরিত্রী। মাতাল হয়ে থাকায় আয়ান সঠিকভাবে বুঝতে পারল না অরিত্রী তাকে কি বলেছে। 2 হাত দিয়ে মাথা চেপে ধরে ফ্লোরে পড়ে থাকা অবস্থা থেকে উঠে বসল। তুমি এখানে? তুমি এখানে কি করে এলে? গতরাতে তো এখানে তোরি। মাথা ব্যথা নিয়েও নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিল আয়ান। কিন্তু তরির জায়গায় অরিত্রীকে দেখে এবার যেন মাথায় তরতর করে রাগ উঠে গেল। কোনোভাবে এখন অরিত্রীকে ঘেঁটে দিতে চাই না। নিজের কাজ আগে ঠিকভাবে করতে হবে, নয়তো সব কিছু ভেস্তে যেতে 2 মিনিট সময় লাগবে না। আয়ান নিজের চুল টেনে ধরে নিজের রাগ কমাতে চাইল।
কোনো রকম অরিত্রীকে বুঝিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল। গবেট একটা। ফোনে রিং হয়, শুনতে পারিস না। মেয়েদের সাথে ফুর্তি করার কথা বললে ঠিক শুনতে পাস। শালা তোদের আন্ডা কোষের মধ্যে দিয়ে মারা উচিত। এখন একটা কথা বলছি, মন দিয়ে শোন, আজকের রাতের মধ্যে সব কিছু শেষ করবে। আমি আর সময় নিতে চাইছি না। তুমি নিজের কাজ শেষ করে আমাকে টেক্সট করবে। আমি এই দিকটা সামলে নিব। একটা দেহেও যেন প্রাণ না থাকে। যদি বেঁচে থাকে তাহলে সবার আগে তুমি মরবে। আরও কিছু কথা বলে ফোন কেটে দিল আয়ান। সোহেলকে কথাগুলো বলে নিজের রাগটাও যেন কোনোভাবেই কমাতে পারছে না সে। রুম জুড়ে পায়চারি করে কিছু ভাবতে থাকল। অপরদিকে সোহেল এখনও কানের পাশে ফোন রেখে বসে আছে। একটু আগে বলা আয়ানের কথা যেন ঠিক মতো হজম করতে পারছে না সে। শালা নিজে তো প্রতিদিন নতুন নতুন মেয়ে খদ্দেরের কাছে যাবে, আবার আমাকে বলতে আসে। আমার গায়ে হাত তুলেছিলি না। এবার দেখ আমি কি খেল দেখায়। শুধু অপেক্ষা কর। সোহেল নিজে নিজে কথাগুলো বলে আবারও কাউকে একটা ছোট মেসেজ করে রুম থেকে বেরিয়ে পড়ল। নিজের উন্মুক্ত বুকপিঞ্জরে ঘুমিয়ে থাকা নিজের প্রিয়সীকে দেখে চলেছে নিহান। প্রিয়সীর নরম তুলতুলে হাত দুটো দিয়ে আবদ্ধ করে রেখেছে তার শরীর। বুকের উপর কেমন বাচ্চা ছানার মতো করে শুয়ে আছে। বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে গালে স্লাইড করছে তো একবার ঘন কালো কেশের ভিতরে হাত ডুবিয়ে দিচ্ছে। ঘুম হালকা হয়ে আসতেই আধো আধো চোখে চোখ মেলে তাকাতেই নিহানকে একদৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আবারও চোখ নামিয়ে নিলাম। ভদ্রলোকের দৃষ্টি আমাতেই আটকে আছে, যা আমাকে বরাবরের মতো এবারও এক রাশ লজ্জায় ঘিরে রেখেছে। এত ভালোবাসার পরেও এখনো দেখছি বউ আমার লজ্জার সাগরে হাবুডুবু খাচ্ছে। এ কি আমার ব্যর্থতা? কিন্তু যদি কেউ চাই তাহলে আমি কিন্তু লজ্জা ভেঙে দিতে পারি। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুলে কথাগুলো বলল নিহান। নিহানের কথা শুনে চোখ পাকিয়ে তার দিকে তাকাতেই ভদ্রলোক কপালে অধর ছুঁয়ে দিল। ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, আমরা বের হব। আগে ব্রেকফাস্ট করব, তারপর ঘোরাফেরা হবে। আবারও গালে চুমু দিয়ে কথাগুলো বলে নিহান নিজের হাতের বাঁধন আলগা করে দিতে আমিও টুপ করে নিহানের ঠোঁটে চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। কক্সবাজারের সবথেকে সুন্দরতম বিচ লাবণী বিচ। কক্সবাজার শহর থেকে নৈকটের কারণে লাবণী বিচকে কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত বলে বিবেচনা করা হয়। শহর থেকে নৈকট্য কারণে লাবণী বিচকে কক্সবাজারের প্রধান সমুদ্র সৈকত বলে বিবেচনা করা হয়। নানারকম জিনিসের পসরা সাজিয়ে সৈকত সংলগ্ন এলাকায় রয়েছে ছোট বড় অনেক দোকান, যা পর্যটকদের আকর্ষণ করে। এছাড়া এখানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। বিস্তীর্ণ বেলাভূমি, সারি সারি ঝাউবন, সৈকতে আছড়ে পড়া বিশাল ঢেউ। সকালবেলা দিগন্তে জলরাশি ভেদ করে রক্তবর্ণের থালার মতো সূর্য। অস্তের সময় দিগন্তের চারিদিকে আরও বেশি স্বপ্নীল রং মেখে সে বিদায় জানায়। এসব সৌন্দর্যের পসরা নিয়েই বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে রচনা করেছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশের পর্যটন রাজধানী বলা হয় এ জায়গাটিকে। সড়কপথে ঢাকা থেকে প্রায় ৪৫০ কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে রয়েছে নয়নাভিরামে সমুদ্র সৈকত। এখানকার সমুদ্রের পানিতে গোসল, সূর্যাস্তের মনোহরা দৃশ্য দেখেও ভালো লাগবে। কক্সবাজার সৈকত ভ্রমণের শুরুটা হতে পারে লাবণী পয়েন্ট থেকে। লাবণী বিচ ধরে হেঁটে হেঁটে পূর্ব দিকে সাইজা চলে যাওয়া যায় হিমছড়ির দিকে। যতই সামনে এগুবেন ততই সুন্দর এ সৈকত।
সকালবেলা বের হলে এ সৌন্দর্যের সাথে বাড়তি পাওনা হবে নানান বয়সী জেলেদের মাছ ধরার দৃশ্য। শুধু সমুদ্র সৈকতই নয়, কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির, বার্মিজ মার্কেট, হিলটপ রেস্ট হাউস ইত্যাদি কক্সবাজার ভ্রমণের অন্যতম দ্রষ্টব্য স্থান। কক্সবাজার শহরের জদি পাহাড়ের উপরে রয়েছে বেশ কয়েকটি প্রাচীন বৌদ্ধ মন্দির। শহরের যে কোন জায়গা থেকেই রিকশায় আসা যায় এখানে। সান বাঁধানো সিঁড়ি ভেঙ্গে জাদির পাহাড়ের উপরে উঠলে সাদা রঙের এসব বৌদ্ধ প্যাগোডা দেখে ভালো লাগবে। এই পাহাড়ের উপর থেকে কক্সবাজার শহরের বিভিন্ন স্থান দেখতে পাওয়া যায়। শহরের আরেক জায়গায় রয়েছে অর্ঘমেধা কেয়াং নামে আরেকটি বৌদ্ধ প্যাগোডা। কাঠের তৈরি প্রাচীন এ বৌদ্ধ মন্দির রয়েছে। নিজ রুমের মেঝেতে রক্তাক্ত পড়ে আছে নিহানের মা রৌশানা বেগম। সম্পূর্ণ রুম জুড়ে রক্তে ভেসে আছে। রৌশানা বেগমের থেকে একটু দূরে মুখ থেতলে অবস্থায় পড়ে আছে নিরাত্রির রক্তাক্ত দেহ। ছোট একটা নিষ্পাপ দেহ কিভাবে পড়ে আছে। খুনির মনে হয় এতটুকু শিশুকে এভাবে মেরে ফেলতে হাত কাঁপেনি। কি বিচ্ছিরি ভাবে দুটি প্রাণ কেড়ে নিয়েছে। রৌশানা বেগম এবং নিরাত্রির থেতলে যাওয়া দুটি দেহকে একবার ভালো মতো দেখে নিজের পকেট থেকে ফোন বের করে আয়ানকে ফোন করে সোহেল। দুইবার রিং হতেই ফোন তুলে নেয় সে। এই দিকের কাজ সম্পূর্ণ শেষ স্যার। ডক্টর সেন, নিহানে মা এবং নিরাত্রি এদের চ্যাপ্টার শেষ। এই দিকের কাজ সম্পূর্ণ শেষ করে ফেলেছি। আমার কাজ শেষ স্যার। সোহেলের কথা শুনে ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠে আয়ানের। নিহানের দুর্বল পয়েন্টগুলো এভাবে শেষ করতে পেরে এক আলাদা অনুভূতি হচ্ছে। সোহেলের ফোন কেটে দিয়ে কিছু একটা ভেবে অরিত্রীর কাছে চলে যায় আয়ান। এখন অরিত্রীর চ্যাপ্টার শেষ করতে হবে। অন্ধকারে রুমে হাত বাঁধা অবস্থায় পড়ে আছে নিহান। টিমটিম করে জ্বলে ওঠে আবারও নিভে যাচ্ছে একটি 60 ভল্টের বাতি। মাথায় আঘাত পাওয়ায় মাথা যন্ত্রণা করছে খুব। দূর থেকে পানির শব্দ ভেসে আসছে কিন্তু তাও অস্পষ্ট। গরমে ঘাম বেয়ে বেয়ে পরিহিত সাদা রঙের শার্ট গায়ে লেপ্টে আছে। কিন্তু সাদা রঙের শার্ট আর সাদা রঙে সীমাবদ্ধ নেই। বালি এবং মাটির আবরণে সৃষ্টি হয়েছে এক আলাদা রং। অন্যদিকে তৃষ্ণায় চৌচির হয়ে যাচ্ছে গলা। মিয়ে যাওয়া গলায় কয়েকবার পানি চাইল কিন্তু কোনো সাড়াশব্দ পাওয়া গেল না। অন্যদিকে এখন সময় কয়টা সেই বিষয়ে ঠাউরে করতে পারছে না। কয়েক ঘন্টা ধরে এখানে এভাবে পড়ে আছে তার কোনো ঠিকঠিকানা নেই। নিস্তব্ধ অন্ধকার ঘরের মাঝে হঠাৎ করে দরজা খোলার শব্দ ভেসে আসে। সেই সাথে কারো পায়ের শব্দ শুনে বুঝতে পারে ঘরের ভিতরে কেউ আসছে। আবারও মিনমিন কণ্ঠে পানি চেয়ে মাথা নুইয়ে পড়ে গেল। চোখে মুখে পানির ঝাপটা পড়তেই দুই চোখ মেলে সামনে তাকাতেই চোখ কপালে উঠে গেল। নিহান হাত পা বাঁধা অবস্থায় একটা চেয়ারে বসে আছে। আর তার সামনে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে যার সাথে আমার ধাক্কা লেগেছিল। ভালো করে চোখ মেলে তাকাতেই এবার অবাকের শেষ স্তরে পৌঁছে গেলাম। মেয়েটার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে আয়ান। তার ঠোঁটে হাসি। আয় অরিত্রী, তুমি বেঁচে আছো। আমার কথা বলার আগেই নিহান কথাগুলো বলে উঠল। নিহানের কথা শুনে অবাক নয়নে সামনে দাঁড়িয়ে থাকা রমণীকে দেখতে লাগলাম। অত্যাধিক সুন্দর এবং টানা টানা দুই চোখ। উচ্চতা বেশ। চুলগুলো সুন্দর। মায়াবী চেহারার মাঝে ঠোঁটের বাম ছোট একটা তিল যেন আরো আকর্ষণ করে। এই নারী যে কোনো পুরুষের হৃদয়হরণ করতে সক্ষম এই মেয়ে। গায়ে কালো শার্ট যেন সুন্দর শরীরের ফুটে উঠেছে। আমি নিষ্পলক ভাবে তাকিয়ে আছি মেয়েটার দিকে। হঠাৎ করেই মনে এক অজানা ভয় কাজ করতে শুরু করল। নিহান তো অরিত্রকে ভালোবাসে এবং নিজের সন্তানের মাসে।
অরিত্রী বেঁচে আছে তাহলে কি নিহান আমাকে ছেড়ে দিবে? আমার ঠাঁই আবার সেই মামার বাড়ি হবে। আচ্ছা আমি নিহান, নিরাত্রি এদের ছাড়া থাকবো কিভাবে? নিরাত্রি কি আমাকে ছাড়া থাকতে পারবে? হ্যাঁ, বেঁচে আছি। এই দেখো তোমার সামনে জলজ্যান্ত ভাবে দাঁড়িয়ে আছি। হাসতে হাসতে কথাগুলো বলতে বলতে আমার সামনে এসে দাঁড়ায় অরিত্রী। তুমি খুব বোকা তরী। মাথায় বুদ্ধি নেই বললেই চলে। নিহান কি একটু মিষ্টি কথা বলল আর তুমি নিজের কাজ থেকে পিছিয়ে গেল? একটা বার সত্যিটা জানতে চাইলে না? এতে অবশ্য তোমার দোষ নেই। নিহান ছেলেটা এমন। কিভাবে নিজের পথ থেকে মানুষকে বিভ্রান্ত করা যায়, কিভাবে নিজের দিক থেকে নজর সরাতে হয় এইসব খুব ভালো করেই নিহানের জানা আছে। কথাগুলো বলতে বলতে এবার নিহানের সম্মুখে গিয়ে দাঁড়ায় অরিত্রী। আমি শুধু মেয়েটাকে দেখেই যাচ্ছি। এই মেয়েই আমাদের রুমে এসে চিরকুট রেখে গিয়েছিল আর আমার মাথায় আঘাত করে। তুমি এসেছিলে তাই না আমাদের রুমে? চিরকুট এবং আমাকে আঘাত করো আর সেই দিন তুমিই ছিলে যার সাথে আমার ধাক্কা লেগেছিল। তুমি এত দিন কোথায় ছিলে অরিত্রী? আর এত নাটক করার কি প্রয়োজন ছিল তোমার? একটা বার নিজের মেয়ের কথা মনে হয়নি তোমার? কখনো এইটা ভাবনি তোমার অবর্তমানে মেয়েটার কি হবে? প্রয়োজন ছিল নিহান। প্রয়োজন ছিল। তোমাকে শেষ করার জন্য প্রয়োজন ছিল। তোমার জন্য আমার আদরের বোন মারা গেছে। আমার বাবা মারা গেছে। আমার বোনের কি দোষ করেছিল? তোমার কুকর্মগুলো দেখে নিয়েছিল তাই তুমি আমার বোনকে মেরে দিলে। আমার নির্দোষ বাবাকে মিথ্যে পুলিশ কেস দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছ তুমি। মেয়ে এবং স্বামীর এমন দুর্দশা দেখে আমার মা আমাকে একা রেখে পাড়ি জমালো না ফেরার দেশে। শুধুমাত্র তোমার জন্য নিজের পরিচয় থাকতেও আমাকে নামহীন পরিচয় দিতে হয়েছে। এত অন্যায় করার পরেও আমি তোমাকে ছেড়ে দিব ভেবেছ? আমাকে যেই মানুষ শেষ করে দিয়েছে তাকে ছেড়ে দিব? এইসব নাটক তো আমি তোমার জন্য করেছি। অরিত্রী কথাগুলো বলতে বলতে আমার হাতে ইনজেকশন পুশ করল। ইনজেকশন পুশ করার কিছু মুহূর্ত পর চোখে ঝাপসা দেখতে শুরু করলাম। ধীরে ধীরে চোখ দুটো বন্ধ হয়ে আসতে লাগলো। তুমি কিসের ইনজেকশন দিলে তরিকে? ভয় পেও না নিহান। তরির কিছু হবে না। শুধু এখানে যা হয়েছে তা ভুলে যাবে। কিন্তু আমার ইচ্ছে করছে আমার মতো তোমাকেও একলা করে দিতে। তখন বুঝতে পারবে কাছের মানুষদের হারানোর কষ্ট কতটা। তুমি আমার উপর যেই ব্লেম দিচ্ছ তার আগে তোমার বোন আর বাবার সম্পর্কে কিছু তথ্য দেয়। তোমার ভালো বোন এবং বাবা কতটা নির্দোষ সেটাও তোমার জানা উচিত। চুপ। তোর মুখ থেকে আমার বাবা আর বোনকে নিয়ে কিছু শুনতে চাই না। তোর মতো খুনি মিথ্যেবাদী আমার বাবা বোনকে কিছু বলবে তা আমি কিছুতেই শুনব না। অরিত্রী, যেই মানুষটিকে একটা সময় ভালোবাসত, চোখের মাঝে ছিল ভালোবাসা, সম্পূর্ণ মুখে ছিল মায়ার চাদরে ঘেরা, আজকে সেই চোখে ঘৃণা ছাড়া আর কিছু দেখতে পারছে না নিহান। চোখ মুখ করে তুলেছে হিংস্র। অরিত্রী যেন নিজের পরিবারের বিরুদ্ধে কোনো কথা শুনতে রাজি না। কিন্তু এই ভুল থেকে যে কোনো কিছু হয়ে যেতে পারে। তোমার বাবা নিজেই মারা গিয়েছে, সেই দায় তুমি আমাকে কেন দিচ্ছ? শুধুমাত্র তোমার আমার বাবাকে মৃত্যু বেছে নিতে হয়েছে। তবুও বলছো তোমাকে দায়ী করব না। আমার বাবার কি দোষ ছিল? তোমার থেকে বড় পজিশন নেওয়া? নাকি তোমার এই অপকর্ম জেনে গিয়েছিল এইটা? তোমার বাবার কোনো ভালো মানুষ ছিল না।
বরং রাতের অন্ধকারে তোমার বাবা মেয়ে পাচার করত। শুধু মেয়ে পাচার না, বরং তোমার বাবা মেয়েদের চাকরি দেওয়ার নাম করে নিজের গেস্ট হাউজে নিয়ে গিয়ে ধর্ষণ করত এবং দিনের আলো ফোটার আগেই তাদের লাশ গুম করে দিত। চুপ, একদম চুপ। আমার বাবাকে নিয়ে কোনো মিথ্যা কথা আমি তোর মুখ থেকে শুনতে চাই না। আমার বাবা এইসব কাজে কখনো লিপ্ত ছিল না। নিহানে গলা টিপে দিয়ে চিৎকার করে কথাগুলো বলল অরিত্রী। নিজের বাবার বিরুদ্ধে এইসব কথা যেন সে মেনে নিতে পারছিল না। তোর মতো নোংরা, পিতৃহীন ছেলে কি করে বাবার মূল্য বুঝবে? জীবনে কখনো বাবার আদর, স্নেহ পেয়েছিস? জানিস বাবার আদর কেমন হয়? সন্তানের প্রতি বাবা কেমন হয়? তুমি আমাকে চুপ করিয়ে দিলেও সত্য কখনো মিথ্যে হবে না অরিত্রী। আমার হাতে কখনো কোনো নির্দোষের প্রাণ যায়নি। তোমার বাবার এত নাম ডাক, টাকা, সব কিছু ছিল অবৈধ উপার্জন করা। তোমার বাবার সব কুকর্মের কথা তোমার মা সব কিছু জানতেন, শুধুমাত্র তোমাদের জন্য চুপ করে থাকত। তোমার বাবার কাছে তোমার কথা শুনেছি, কিন্তু আমি এইটা জানতাম না তুমিই তার মেয়ে। আর বাকি রইল তোমার বোনের কথা। তাহলে তুমি তার কাছে যাও যার জন্য তুমি আমার ভালোবাসা ভুলে গিয়ে আরেকজনের সাথে জড়িয়ে পড়িয়েছিলে। নিহানের শেষ কথাগুলো শুনে পিছনে দাঁড়িয়ে থাকা আয়ানের দিকে তাকিয়ে আবারও নিহানের দিকে তাকায় অরিত্রী। আয়ান দীপ্তিকে চিনত। তোমার আশিককে জিজ্ঞেস করো। কি রে আয়ান, তুই কিছু বল। তুই যে দীপ্তিকে চিনতি সেটা বল। পিছনে দাঁড়িয়ে থাকা আয়ানের দিকে তাকিয়ে কথাটা বলল নিহান। নিহানের ঠোঁটে হাসি। বন্ধু এবং প্রাক্তনের সত্যি জানার পরেও চোখে মুখে কোনো বেদনা বা কষ্ট নেই। অপরদিকে দিকে আয়ান যেই ভয় পাচ্ছিল সেটাই যেন ধীরে ধীরে বের হয়ে আসতে লাগল। দ্রুত কিছু ভাবতে লাগল। নিহান যা বলছে তা কি সত্যি আয়ান? কি হলো, তুমি কিছু বলছো না কেন আয়ান? তুমি চিনতে দীপ্তিকে? তুমি আমার কথাগুলো শুনো অরি। প্লিজ কাম ডাউন। অরিত্রী। অরিত্রীকে কথাগুলো বলতে বলতে অরিত্রীকে এক পা করে এগিয়ে আসতে থাকে আয়ান। যখনই অরিত্রীর পিছনে এসে দাঁড়িয়ে গলা বরাবর ছুরি চালিয়ে দেয়। মুহূর্তের মাঝেই মাটিতে লুটিয়ে পড়ে অরিত্রী। গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অরিত্রীকে এভাবে মৃত্যুর দিকে ঢলে পড়তে দেখা মাত্রই অরিত্রী বলে চিৎকার করে নিহান। এইটা তুই কি করলি আয়ান? অরিত্রীকে কেন মারলি? যেটা করেছি বেশ করেছি। কি ভেবেছিল আয়ানের সাথে ডাবল গেইম খেলবে? আয়ান একবার যেই কাজে হাত দেয় সেই কাজ কখনো অসম্পূর্ণ রাখে না। কিন্তু এর কই মাছের জান। ঠিক বেঁচে গেছে, কিন্তু এবার তো মরতেই হলো। আমার সব প্ল্যান জেনে যাচ্ছিল। এই মেয়েকে দিয়ে আমার একটু বিশ্বাস নেই। পুরানো প্রেম যদি আবার ফিরে আসে আর আমার সব জারিজুরি ফাঁস হয়ে যায়। এই শালি বড্ড বেশি কথা বলে। আমার এত কথা বলা মানুষ পছন্দ না। ভেবেছিলাম অরি তোকে শেষ করবে, তারপর আমি অরিকে করব। কিন্তু তুই সবটা ঘেঁটে দিলি। কথাগুলো শেষ হতেই নিহানের বুকে লাথি দিয়ে ফেলে দেয় আয়ান। তুই তো আমার ভাই, বেস্ট ফ্রেন্ড আমার। তাহলে কি করে আমার সাথে এমন করলি? মেঝেতে পড়ে থাকা নিহানের কলার ধরে কথাগুলো বলল আয়ান। কিন্তু আয়ানের কথার উত্তর করল না। ইউ নো এভরিথিং ফের এন্ড লাভ। তোর জন্য আমি সব সময় সেকেন্ড হয়েছি। তাই মনে মনে যে চেপে বসে আমাকেই সব কিছুতেই প্রথম হতে হবে। তোর সাথে থেকেই তোরই ড্রাগস নিয়ে আমি আলাদা কাজ শুরু করলাম।
কিন্তু দীপ্তি আমার সব কিছু দেখে নিয়ে ভিডিও করে ব্ল্যাকমেইল করতে লাগলো। তাই তাকেও মেরে দিলাম। কিন্তু তুই হুট করে সিদ্ধান্ত নিলি ড্রাগ পুড়িয়ে দিবি। তাই আমি তোর পুড়িয়ে ফেলা ড্রাগস নতুন করে আবার শুরু করলাম। দেশের বাহিরে পাঠাতে শুরু করলাম। আমার প্রিয় মানুষকে তুই বরাবর আমার থেকে কেড়ে নিয়েছিস। তোর থেকে আমার সব কিছু বেশি ছিল। টাকা পয়সা, গাড়ি বাড়ি, দেখতেও তোর থেকে অনেক বেশি সুন্দর এবং হ্যান্ডসাম, কিন্তু তাও সবাই তোকে পছন্দ করে। কিন্তু কেন করছো? তোর আগে আমি অরিত্রীকে ভালোবাসি, কিন্তু অরিত্রী আমাকে ভালো না বেসে তোকে ভালোবাসলো। কিন্তু যখন আবারও অরিত্রী আমাকে ভালোবাসলো তখন তোর থেকে প্রতিশোধ নিতে আমিও ভালোবাসার নাটক করলাম, কিন্তু তুই আবার আমার থেকে কেড়ে নিলি। আমার অবর্তমানে তোরা বিয়ে করে নিলি। তুই না আমার বন্ধু, তাহলে কেন এমন করলি আমার সাথে? তুই যেমন আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছিস আমিও ঠিক তেমন করে সব কিছু কেড়ে নিব। ওইদিকে তোর মা আর মেয়েকে শেষ করেছে, এইদিকে এখন আমি তোকে শেষ করে দিয়ে তরিকে নিয়ে চলে যাব। কথাগুলো বলে নিহানের পাশে থাকা শক্ত লাঠি দিয়ে আঘাত করে। শক্ত জিনিস দিয়ে কপালে আঘাত করার ফলে কপাল কেটে যায় এবং রক্তক্ষরণ হয়ে সম্পূর্ণ মুখে গড়িয়ে যায়। শালা, তোর জন্য আমার বাবা মা সবসময় আমাকে ছোট করেছে। ফ্রেন্ড সার্কেলের মধ্যে তুই সব সময় আগে ছিলি। তোর প্রতি রাগ আমার আজ থেকে না দীর্ঘ সময় ধরে। আজকে তোকে মেরে তরিকে নিয়ে এমন দূরে চলে যাব যেখানে কেউ থাকবে না। শুধু আমি তরি এবং আমাদের ভালোবাসা। কথাগুলো শেষ করেই আবারও নিহানের উপর আঘাত করতে যায় আয়ান। কিন্তু আঘাত করার পূর্বেই নিহান আয়ানের পেটে লাথি দিয়ে ফেলে দেয়। তুই কি ভেবেছিস সব কিছু করে যাবি আর কেউ কিছু জানতে পারবে না? তুই হয়তো ভুলে গিয়েছিলি তুই যেই গেম খেলতে শুরু করেছিলি সেই গেমের মাস্টার মাইন্ড আমি। তোর কি ধারণা আমি জানি না অরিত্রী বেঁচে আছে? আমি জানতাম। যখন অরিত্রীর ফরেনসিক রিপোর্ট পেলাম সেখানেই আমার প্রথম খটকা লাগে। এরপর যখন আমি আরেকটা রিপোর্ট দেখলাম যেখানে লাশের শরীরে ড্রাগস পাওয়া গেছে সেখানে আমার দ্বিতীয় খটকা লাগে। এই ড্রাগস আমি নিজের হাতে নষ্ট করে দিয়েছি, সেই ড্রাগস আবার এলো কি করে? জানিস তোর প্রথম ভুল কি ছিল? আমার পিছনে লাগা। আমার জিনিসের দিকে নজর দেওয়া তোর দ্বিতীয় ভুল। তোর তৃতীয় ভুল তরিকে কিডন্যাপ করিয়ে আবার নিজেই হসপিটালে নিয়ে যাওয়া। তোর চতুর্থ ভুল সোহেলের মতো গাধাকে ব্যবহার করা। আর তোর পঞ্চম ভুল তোর অফিসের কর্মী ঐশীকে পাঠানো। তোর কি ধারণা নিহানের বাড়িতে যে কেউ চলে আসতে পারে? নিহান কোনো খোঁজ না নিয়ে বাড়িতে রেখে দিবে? এতই সহজ নিহানের নাকের নিচে দিয়ে সব কিছু করে যাবে আর নিহান কিছু জানবে না? আবার হুট করেই কাজের মেয়ে ঐশী আমার বাড়িতে আসা, রাতের অন্ধকারে আমাকে ফলো করা, খালার কথা বলে মডার্ন মেয়েদের পোশাক পরে বাহিরে বের হওয়া, দামি গাড়িতে চলা, এইসব আমি কিছু জানব না। কথাগুলো বলেই আয়ানের পায়ে বাড়ি মারে নিহান। পায়ে বাড়ি মারার সাথে সাথে চিৎকার, পায়ে দুই হাত দিয়ে চেপে ধরে। আমি সব কিছু জেনে শুনে তোর সাথে নাটক করে গিয়েছি। তোর চালেই তোকে মারার প্ল্যান করি। তুই আমাদের এখানে নিয়ে এসেছিস। না, বরং আমি তোদের এখানে নিয়ে এসেছি। তুই আমাকে নিঃস্ব করে দিবি। ওয়েট, তোকে লাইভ ঝটকা দেখায়। কথাগুলো বলে আবারও আয়ানের হাত এবং পায়ে আরও কতগুলো বাড়ি দিয়ে আয়ানের হাতের উপর পা রেখে পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন করে নিহান। একবার রিং হতেই অপর প্রান্ত থেকে ফোন রিসিভ করতেই স্ক্রিনে থাকা মানুষগুলো দেখে মুহূর্তের মাঝেই চোখে মুখে রাগ ফুটে উঠল আয়ানের। আমাকে ঠকিয়েছে।
আয়ানকে ঠকানোর শাস্তি পেতেই হবে। ফোন থেকে নজর সরিয়ে নিচ থেকে উঠতে গিয়ে কথাগুলো বলে আয়ান। কিন্তু নিহান আবারও আঘাত করে আয়ানকে, যার ফলস্বরূপ উঠে দাঁড়াতে পারে না। তুই আমাকে শত্রু মনে করলেও আমি তোকে বন্ধুর কম ভাই ভেবে এসেছি। তুই আর অরিত্রী যখন আমার ভালোবাসার মূল্য না দিলি তখনও আমি তোকে ভাই ভেবে এসেছি। কিন্তু তুই যে আমার ভাই হওয়ার যোগ্যতা রাখিস না। আমার পিছনে আমার হয়েই শত্রুতা করিস। তুই যাদের দিয়ে আমার পিছনে লেগেছিলি তাদের আমি অনেক আগেই নিজের করছো নিয়েছি। দেখলি তো কার পাওয়ার বেশি। তোর সব 2 নাম্বারি কাজের সব কিছুর প্রমাণ চলে গেছে পুলিশের কাছে। হাজার হাজার মেয়ে বিদেশে পাচার করেছিস, সেই সব কিছু এখন পুলিশের কাছে। আজকে তুই এখান থেকে বেঁচে ফিরলেও বাহিরে তোকে সাধারণ জনতা ছিঁড়ে খাবে। আর তুই আমার তরিকে আমার থেকে নিয়ে যাবি। এতই সহজ। এই নিহানের দেহে যতদিন প্রাণ আছে তুই ছুঁয়েও দেখতে পারবি না। আর একটা কথা বলি শোন, নিরাত্রি তোর আর অরিত্রীর মেয়ে। কিন্তু নিরাত্রি সহ সম্পূর্ণ দুনিয়ার কাছে নিরাত্রি আমার মেয়ে। হ্যাঁ, সে আমার মেয়ে। শুধু আমার মেয়ে। আমার দুনিয়ার অংশ। শেষবারের মতো কথাগুলো বলেই আয়ানের মাথায় বাড়ি দিয়ে বসে নিহান। না। মুহূর্তের মাঝেই মাথা দিয়ে গলগল করে রক্ত বের হয়ে আসে এবং সম্পূর্ণ ফ্লোর ছেয়ে যায়। সেকেন্ডের মধ্যেই মৃত্যু ঘটে আয়ানের। সত্যি কথা জানার পর আয়ানের ভাবমূর্তির অপেক্ষা করল না সে। কেন করবে? নিরাত্রি তার মেয়ে। শুধুই তার। কাউকে নিরাত্রির ভাগ দিবে না। দূরে কোথাও থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। মানে সময় এখন ভোর। হাতে থাকা লোহার রড ফেলে দিয়ে তরির দিকে এগিয়ে যায় নিহান। সকাল 9:50। সকালের মিষ্টি রোদ চলে গিয়ে এখন সমস্ত আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা ছুটে চলেছে। দূর থেকে বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছে, সেই সাথে আকাশে বিদ্যুৎ খেলছে। হঠাৎ করেই নিকটবর্তী স্থানে হয়তো বজ্রপাত হয় যার শব্দে ঘুম ভেঙে যায়। কিন্তু চোখ না খুলেই কিছুক্ষণ চোখ বন্ধ অবস্থায় রইলাম। কিন্তু একটু পরই মুখের উপর কারো নিঃশ্বাস পড়তেই চোখ মেলে দেখি নিহান আমার নিকট এসে ঝুঁকে আছে। কোনো দূরত্ব নেই। নিহানের নাকের সাথে নিজের নাকের ছুঁয়ে যাচ্ছে। ঘুম জড়ানো চোখে নিহানকে এভাবে কাছে দেখে আমার নিজের নিঃশ্বাস থেমে যাচ্ছে বারংবার। মেয়ে, তুমি কি জানো ঘুমন্ত অবস্থায় তোমাকে কতটা নিষ্পাপ লাগে? তুমি কি জানো মেয়ে, তোমার ঘুমন্ত চেহারা দেখতে দেখতে আমার রাত কেটে যায়। তোমার ঘুমন্ত মুখাবয়ব আমাকে কাছে টানে। আমি বারংবার তোমার ঘুমন্ত আখিতে আমার ওষ্ঠদয় ছুঁয়ে যায়। আচ্ছা, তোমার ঘুমন্ত মুখাবয়ব আমাকে কেন এত উতলা করে তুলে? আমার এলোমেলো চুলগুলো বারবার কানের পিঠে গুজে দিয়ে আদুরে গলায় কথাগুলো বলল নিহান। আপনি কি সারা রাত না ঘুমিয়ে এইসব করে বেড়ান মিস্টার নিহান? পাহারাদারদের মতো কিপা? আহ, কি হয়েছে আপনার? কোথায় ব্যথা পেলেন দেখি? আমার দিকে তাকান। আমার কথা শেষ করার আগেই নিহানের আর্তনাদ শুনে উঠে বসে উক্ত কথাগুলো নিহানের সমস্ত মুখাবয়ব হাত বুলিয়ে দেখতে লাগলাম। কিছু হয়নি। এমনি একটু তোমাকে ব্যতিব্যস্ত করতে নাটক করছি। একদম আমাকে মিথ্যে কথা বলার চেষ্টা করবেন না। ব্যথা পেয়েছেন সেটা আমার থেকে কেন লুকাতে চাচ্ছেন? আমাকে ভালো করে দেখতে দিন। নিহানকে কথার মাঝে থামিয়ে দিয়ে কথাগুলো বলে আবারও দেখতে শুরু করলাম। একসময় পেয়েও গেলাম।
মস্তিষ্কে চাপ দিতেই গোত্রাতের ঘটনাগুলো মনে পড়তে শুরু করল। সেই অন্ধকার রুমে অরিত্রী, আয়ান ছিল। নিহার, আমি সবটা শুনতে চাই। অরিত্রী তো মারা গিয়েছিল, তাহলে অরিত্রী বেঁচে আছে কিভাবে? আয়ান সেই বা এখানে কিভাবে এলো? নিহান আমাকে সব কিছু বলবেন আর সত্যিটা বলবেন। চোখ মুখ কঠিন করে নিহানের মুখোমুখি হয়ে কথাটা বললে নিহানের দিকে তাকিয়ে রইলাম সব কিছু শুনব বলে। হ্যাঁ, অরিত্রী বেঁচে ছিল, কিন্তু এখন আর বেঁচে নেই। আমিও তোমার মতোই জানতাম অরিত্রী মারা গেছে। কিন্তু আমি কিছু বিষয়ে রিসার্চ করতে গিয়ে জানতে পারি অরিত্রী মারা যায়নি। আর এই সব কিছু অরিত্রী প্ল্যান করে করেছে। আর আয়ান অরিত্রীর বোনকে মেরে ফেলে কিছু কারণে, যেটা আমার জানা নেই, কিন্তু আয়ান তার সম্পূর্ণ দায় আমাকে দেয় এবং অরিত্রীকে এইটা বলে প্রভাবিত করে যে আমি অরিত্রীর বোনকে মেরে ফেলেছি। যার ফলস্বরূপ অরিত্রী আমার থেকে প্রতিশোধ নিতে নিজের মিথ্যে মারা যাওয়ার নাটক তৈরি করে। আয়ানের এইসব করে আখের লাভ কি ছিল? সে তো আপনার বন্ধু ছিল। বন্ধু হয়ে আরেক বন্ধুকে এভাবে কেন ফাঁদে ফেলল? হ্যাঁ, আয়ান আমার খুব ভালো বন্ধু ছিল, এখনো আছে। জানো, আয়ানকে আমি সব সময় নিজের ভাইয়ের মতো ভেবে এসেছি। আমি আর আয়ান দুইজনেই ছিলাম লেখাপড়ায় মেধাবী। শুধু লেখাপড়া না, বলতে গেলে সব কিছুতেই আমাদের জুরি মেলা ভার ছিল। পরিবার, বন্ধুবান্ধব, শিক্ষক সবার কাছেই আমরা প্রিয় ছিলাম। দুইজনে দুজনের সব কিছু শেয়ার করতাম। কিন্তু আমি সবাইকে নিজের কথা দিয়ে মায়ে ফেলতে পারতাম, আর এইটা আমার মা বলেছিল। আর এমনটা হওয়ার জন্য সবার কাছে আয়ানের থেকে একটু বেশি প্রাধান্য পেয়ে গেলাম। আন্টি আঙ্কেল মানে আয়ানের মা বাবাও আমাকে পছন্দ করতেন আর আয়ানকে বলতেন যেন আমার মতো হয়। এইভাবে যাচ্ছিল সবকিছু। সবকিছু ঠিকভাবে চলছিল, হুট করেই একদিন অরিত্রী আসে। ধীরে ধীরে পরিচয় হয়, বন্ধুত্ব হয়, আর এই বন্ধুত্ব থেকে ত্রিমাত্রিক প্রণয় ঘটে। আমি কখনো জানতে পারিনি আয়ান অরিত্রীকে ভালোবাসে। যদি জানতে পারতাম তাহলে আমি আয়ানের জন্য আমি অরিত্রীকে স্যাক্রিফাইস করে দিতাম। কিন্তু আমি কখনো বুঝতে পারিনি আয়ানের মনের কথা। আমি না বুঝতে পারিনি যে আমি নিজের অজান্তেই নিজের কাছের বন্ধুকে নিজের শত্রু বানিয়ে নিয়েছি। প্রতিহিংসা থেকে আয়ান অরিত্রীকে নিজের ভালোবাসার ফাঁদে ফেলে আমারই গোপনে। কিন্তু আয়ান উচ্চ শিক্ষার জন্য বিদেশ চলে যায় কয়েক বছরের জন্য। কিন্তু ভার্সিটি অফ পেলেই মাঝে মাঝে দেশে আসতো। তখনও অরিত্রী এবং আয়ান গোপনে ভালোবেসে যাচ্ছিল। হুট করেই একদিন অরিত্রীকে আমি বিয়ে করে নিয়ে আসি বাড়িতে। মা অরিত্রীর বিষয়ে জানত, তাই সহজেই মেনে নিয়েছিল। কিন্তু আমাদের বিয়ের পর থেকে আয়ান অরিত্রী থেকে এবং আমার থেকে প্রতিশোধ নিতে উঠে পড়ে লাগে। আর এত কিছু করে। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলল নিহান। এরই মাঝে বাহিরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ঝুম বৃষ্টি। থেমে থেমে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আগের থেকে বেশি। আর ঘন ঘন বজ্রপাত হচ্ছে কাছে পিঠে। তোমাকে আরেকটা কথা বলার ছিল তোরি। এত সময় অন্যদিকে ফিরে কথাগুলো বলছিল নিহান। কিন্তু এবার আমার দিকে ফিরে কথাটা বলল। আমি কোনো উত্তর না দিয়ে আগের মতো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমার আর অরিত্রীর বিয়ে হয়নি। অরিত্রী এবং আয়ান সম্পর্কে থাকাকালীন ফিজিক্যাল হয় এবং অরিত্রী প্রেগন্যান্ট হয়ে। আমি যখন সত্যিটা জানার পরেও আমি তখন অরিত্রীকে বিয়ে করতে চাই, আর কিছুর জন্য না হলেও বাচ্চাটার জন্য বলি। কিন্তু অরিত্রী আয়ানের প্রেমে এতটাই পাগল ছিল যে বিয়ে করতে না করে দেয়। কিন্তু অরিত্রীর তখন কোথাও যাওয়ার জায়গা ছিল না বলেই মিথ্যে কথা বলে আমাদের বাড়িতে নিয়ে আসি।
এক ছাদের নিচে থাকতে শুরু করি, কিন্তু আলাদা আলাদা ভাবে। আমি সোফায় আর অরিত্রী বিছানায় ঘুমাতো। তরি, আমি এই সত্যিটা লুকিয়ে রেখে এসেছি তার একটাই কারণ, সেটা হলো নীলাদ্রি। নীলাদ্রি আমার মেয়ে। আমি চাই সম্পূর্ণ দুনিয়া নীলাদ্রিকে আমার মেয়ে হিসেবে চিনুক। নীলাদ্রি আমার মেয়ে নিহান। নীলাদ্রি আপনার আর আমার মেয়ে। আমি নীলাদ্রিকে সবসময় আমার কাছে রাখতে চাই নিহান। সম্পূর্ণ পৃথিবী যেমন করে জানবে নীলাদ্রির বাবা আপনি, ঠিক তেমনভাবেই পৃথিবী জানবে নীলাদ্রির মা আমি। নীলাদ্রি আমাদের সন্তান। নিহানকে কথাগুলো বলে শক্ত করে জড়িয়ে ধরলাম। মানুষটা কখনো নিজের ভিতরে জমে থাকা কথাগুলো মুখ ফুটে বলে না, সব কিছু নিজের ভিতরে জমিয়ে রাখে। আজকে কথাগুলো বলে কতটা রিল্যাক্স ফিল করছে তা নিহানের হার্টবিট এবং নিঃশ্বাস বলে দিচ্ছে। এই মানুষটা ভালোবাসার বিপরীতে কষ্ট পেয়ে এসেছে। আমি আর কখনোই কষ্ট পেতে দেব না তাকে। নিজের সবটা দিয়ে ভালোবাসবো তাকে। সময় যে কারো জন্য থেমে থাকে না, সে নিজের আপন গতিতে ছুটে চলে। এভাবেই কেটে গেছে 6টি বছর। এই 4 বছরে অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। শুধু পরিবর্তন হয়নি, সুখ বিন্দর নিবাস, বাড়ির মানুষগুলোর ভালোবাসা। আর নিহান সেই আগের মতোই আছে। আমার মেয়ে নীলাদ্রি বড় হয়ে যাচ্ছে। আমার এখনো মনে পড়ে সেই তো কিছুদিন আগেই আমার শাশুড়ি আম্মা বাসর ঘরে নীলাদ্রিকে নিয়ে রুমে আসলো। কিন্তু না, এমন কিছুই না। সময় কেটে গেছে দেখতে দেখতে 6টি বছর। নীলাদ্রি এখন স্কুলে যায়, নিজের ছোট্ট ভাই কাব্যের সাথে খেলা করে। শাশুড়ি আম্মারও বয়স হয়ে গেছে। পুরানো সব কিছু মনে করে একটা দীর্ঘশ্বাস ফেলে ঐশীর হাতে কফি দিয়ে চলে আসলাম ছাদের দিকে। বাহিরে মেঘ ডাকছে, সাথে প্রবল বাতাস। মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। অনেক দিন হলো বৃষ্টিতে ভেজা হয় না। আজকে এই সুযোগে ভিজতে পারবো। ছাদে পা দিতে না দিতেই তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। মুহূর্তের মাঝেই ভিজে একাকার হয়ে গেলাম আমি। এতদিন পর বৃষ্টিতে ভিজতে পেরে কোনো দিক না তাকিয়ে ইচ্ছে মতো ভিজতে লাগলাম আমি। তুমি বৃষ্টির মতো স্নিগ্ধ, তুমি মায়াবতী। হঠাৎ তোমার গর্জে ওঠা আমার ভীষণ প্রিয়। তুমি, তোমার চোখের ভাষা, তোমার ভালোবাসা, তোমার বোকার মতো অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা, তুমি যে আমার ভালোবাসা। হুট করেই কানের কাছে কথাগুলো বলতেই ঠোঁটে হাসি ফুটে উঠল। এই কণ্ঠের স্বরটা আমার কাছে খুবই চেনা, ভীষণ চেনা। এই কণ্ঠের মালিকের সব কিছু আমার চেনা। আশেপাশে থাকলেই মানুষটার শরীরের গন্ধ ভেসে আসে আর জানান দেয় মানুষটা আমার কাছেরই মানুষ। তুমি আমার অবেলায় বেড়ে ওঠা ভালোবাসা। তুমি আমার অবেলায় কাছে আসা এক মুঠো সুখ। তুমি আমার অবেলায় প্রেম বন্দনার দুঃখ। তুমি এলে অবেলায় আমার জীবনে নিয়ে আসা এক ফালি বৃষ্টি ভেজা সন্ধ্যার পর নেমে আসা রোদ। তুমি আমার অপ্রাপ্তির খাতায় হঠাৎ ভালোবাসার বড় এক প্রাপ্তির নাম। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, অবেলায় এলে গল্প কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই গল্পটি শুনে অবশ্যই একটি সুন্দর ও গঠনমূলক কমেন্ট করে যাবেন। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। তাই দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প শুনুন আর গল্পের সাথেই থাকুন। ধন্যবাদ।